বুকাই, এই বুকাই, বুকাই। পরপর বেশ কয়েকটা জোরালো ধাক্কা খেয়ে ছিটকে উঠে বসলাম। আর উঠে বসতে মাথায়, কোমরে আর ডান কাঁধে দারুণ যন্ত্রণা টের পেলাম। আমার মুখ থেকে একটা কাতর আর্তনাদ নিচে হতে বেরিয়ে এলো। যা হোক করে ঘাড় ঘুরিয়ে আশপাশটা দেখলাম। একটা ছোট্ট ঘর, আমাদের ঠিক মাথার ওপরে একটা কম পাওয়ারের হলুদ বাল্ব জ্বলছে। তার ঝিমিয়ে পড়া আলোয় ঘরটাকে আরো ঝাপসা দেখাচ্ছে। আসবাব বলতেও ঘরটায় কিচ্ছু নেই। ঘরের মাঝামাঝি একটা লোহার মোটা পাইপ, তার পাশে পড়ে আছি আমি। আমার পাশে বসে আছে লকাইদা। আমাদের দুজনের হাতই পিছন দিক করে চেপে বাঁধা। দেখলাম লকাইদার কপাল আর ঠোঁটের কোণ ফেটে রক্ত ঝরছে। এছাড়া মুখে আরো বেশ কয়েকটা কালশিটও পড়ে আছে। নিজের ঠোঁটের কোণ চেটেও রক্তের স্বাদ পেলাম। আর সাথে সাথে চোখের সামনে বিগত সব ঘটনা সিনেমার মতো চলতে শুরু করল। ব্যাপারটা তাহলে একটু আগে থেকেই বলা যাক। দিন 15 আগের ঘটনা। ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে আর গরমটাও পড়েছে তেমন জমিয়ে। কদিন কোনো পাহাড়ি জায়গা থেকে ঘুরে আসতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার ঘুরতে যাওয়ার পার্টনার মানে লকাইদা ছিল জার্মানিতে। একটা সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিল। ও আবার সেমিনারে গেছে মানে কবে যে ফিরবে তার কোনো ঠিক নেই। হুটহাট নানান এক্সপিডিশনে চলে যাওয়াও তো একটা বাতিকর। মনটা খারাপ হয়ে গেল। একা ঘুরতে যাওয়াই যায়, কিন্তু লকাইদার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বলা যায় না ওর সাথে গেলে সে ঘুরতে যাওয়াও একটা টান টান অ্যাডভেঞ্চারের রূপ নিতেই পারে। তখন মন খারাপ হলেও ভাবতে পারিনি আমার ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। পরের দিন বেলা 10:30টার দিকে হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। এই বছরের বইমেলা থেকে কেনা একটা টান টান রহস্য উপন্যাসে একেবারে ডুবে গিয়েছিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পরে সেটা আমার কানে গেল। বই নামিয়ে মোবাইল ফোন তুলে দেখি লকাইদা ফোন করেছে। প্রায় 1 মাস পরে ওর কল রিসিভ করে বেশ অভিমানী সুরেই বললাম, বিশাল ব্যস্ত মানুষ, ফোন করা তো দূরের কথা, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর এখন পাওয়া যায় না। তা কোনো জার্মান মেমসাহের প্রেমে পড়েছো নাকি? আমার কথা শুনে যথারীতি উল্টো দিক থেকে ধমকে সুরে কথা ভেসে এলো, এই চুপ হবে আদব, ভুলভাল না বকে যা বলছি শোন। আমি এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম, বাড়ি যাচ্ছি। বাড়ি ঢোকার সময় তোকে ডেকে নেবো। হ্যাঁ? আমার সব অভিমান রোদে রাখা বরফের মতো গলে জল হয়ে গেল। লকাইদা ফিরছে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। বললাম, আরে বাস, এ তো টেলিপ্যাথি হয়ে গেল। কালই ভাবছিলাম একটু ঘুরতে গেলে ভালো হতো, তোমার কথা বারবার মনে পড়ছিল, আর তুমি আজ চলে এলে। তা তোর মন কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছিল? যা গরম পড়েছে, দিন 10 কোনো পাহাড়ি এলাকায় থেকে আসতে ইচ্ছে করছে। নর্থ ইন্ডিয়া হলে তো কথাই নেই। বাহ, বেশ ভালো ইচ্ছে। তোর পরীক্ষা কেমন হচ্ছে? হচ্ছে আবার কি, এই তো 3 দিন আগে শেষ হলো, তারপর থেকেই তো ইচ্ছেটা হচ্ছে। কেমন হলো পরীক্ষা? পাশ করে যাব মনে হচ্ছে। দেখ, ভালো রেজাল্ট যদি না হয় তাহলে কিন্তু পরের অ্যাডভেঞ্চারগুলো থেকে অন্য পার্টনার খুঁজবো। হ্যাঁ? এই না না, কী যে বলছো, হেভি রেজাল্ট হবে, মিলিয়ে নিও। দেখা যাবে। এখন শোন, ভাবছি তোর মনের ইচ্ছাটা একটু পূরণ করলে কেমন হয়। কথাটা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করে দিল। দারুণ উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলাম, এই নতুন অ্যাডভেঞ্চার নাকি গো? না ভাই, এই জার্মানিতে এতদিন ননস্টপ বকবক করে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমারও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। যাক, এখন রাখ, বাকিটা বাড়ি গিয়ে বলছি। হ্যাঁ, বাড়িতে আর ফোন করছি না। মাকেও বলে দিয়েছি দুপুরে বাড়িতেই খাবো, আর তোরও খাবার আমার সাথে। রাখছি। কল ডিসকানেক্ট হয়ে গেল। আমার আনন্দ তখন ধরে কে। এক প্রকার নাচতে নাচতে মার কাছে গিয়ে বললাম, মা, আজ আমার খাওয়া লকাইদার বাড়িতে। ঘরে ফিরে আবার বইটা নিয়ে বসলাম বটে, কিন্তু তেমনভাবে আর মন দিতে পারলাম না। মনে তখন শুধু দুটো প্রশ্ন, লকাইদা কখন আসবে আর কোথায় ঘুরতে যাওয়া হবে।
মিনিট 20 বইটা নিয়ে বসে থেকে ল্যাপটপ খুলে ভালো ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে তাতেই ব্যস্ত হয়ে গেলাম। দুপুর 1:30 নাগাদ তলা থেকে লকাইদার ডাক ভেসে এলো, বুকাই, এই বুকাই। ল্যাপটপ বন্ধ করে এক ছুটে তলায় চলে গেলাম। যাওয়ার সময় শুধু চেঁচিয়ে বলে গেলাম, মা, লকাইদা এসেছে, ওদের বাড়ি যাচ্ছি। তারপরে সোজা রাস্তায় ছুটতে গিয়ে লকাইদাকে জড়িয়ে ধরলাম। তারপরে ওর সাথে চ্যাটার্জি বাড়িতে ঢুকলাম। একটা জায়গা ততক্ষণে পছন্দ করে ফেলেছিলাম। খাওয়া দাওয়া সেরে চ্যাটার্জিদের বিশাল লাইব্রেরিতে গিয়ে বসলাম। লকাইদা, ঘুরতে যাওয়ার ব্যাপারটা তাহলে কি বলছো? লকাইদা আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে পাকা গোয়েন্দা মার্কা ধাঁচে বলল, বাবুর হাতে বেশ টাকা এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, এসেছে, যদিও কখনো তো খরচ করার সুযোগ তুমি দাও না। এবার সুযোগ পেলে ভালোই লাগবে আমার। তো এখন কোথায় যাওয়া যায় সেটা তাড়াতাড়ি ঠিক করে ফেললে হয় না? কোনো একটা জায়গাও চয়েস করে রেখেছিস মনে হচ্ছে। আমিও একটা করেছি, আগে তুই বল। লকাইদার ল্যাপটপটা টেনে নিয়ে গুগলে সার্চ করলাম, ক্ষীরগঙ্গা। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিন ভরে গেল বেশ কিছু দুর্দান্ত পাহাড়ি ছবিতে। ল্যাপটপটা ঘুরিয়ে লকাইদার দিকে এগিয়ে দিয়ে বললাম, জায়গাটা দেখো শুধু, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এখানে গেলে কেমন হয়? লকাইদা আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, এ বাপরে, তো টেলিপ্যাথির পর টেলিপ্যাথি রে বুকাই। মানে? আমিও তো এই জায়গায় ঠিক করে রেখেছি। সত্যি দারুণ জায়গা, পার্বতী ভ্যালির সবচেয়ে জঙ্গলাকীর্ণ জায়গা। ট্রেকিং করার জন্য জায়গাটা দারুণ। ব্যাস, এরপরে আর কোনো কথাই থাকে না। বললাম, এবারে বলো কবে বেরোবে? আজই তো সবে ফিরলাম। এক্ষুনি বেরিয়ে গেলে মা একেবারে দেবী চামুণ্ডা রূপ ধারণ করবে। অন্তত দিন 7 পরে বের হলে ভালো হয়, কি বলিস? বেশ, তাই হোক তাহলে। তা কিসে যাওয়া হবে? প্লেনে যাওয়াই যায়, কিন্তু ট্রেনে বাসে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পুরো আনন্দটা উপভোগ করা যায়। তাহলে তাই করা হোক, আমার তো কোনোটাতেই কোনো সমস্যা নেই। বেশ, তাহলে শিয়ালদা থেকে দিল্লিতে ট্রেন, তারপরে দিল্লি থেকে ভুন্টার বাসে, আর সেখান থেকে শেয়ারের গাড়িতে কাসল, তারপর ঘোরা শুরু হবে। তোষ, মণিকরণ, পুলগা, গোটা উপত্যকাটা জুড়ে আরও যে কত জায়গা আছে তার ঠিক নেই। আচ্ছা, তোকে আগেই বলে দিচ্ছি, নিয়মে বাঁধা ট্রেকিং কিন্তু আমি করব না। হ্যাঁ, ওখানকার জঙ্গলের অনেকটাই এখনও আনটাচড। ঘুরতেই যখন যাচ্ছি, জায়গাটা ভালো করে এক্সপ্লোর করব। এইসবে আমার কোনোদিনই সমস্যা ছিল না লকাইদা, আমারও ইচ্ছে তাই। আচ্ছা লকাইদা, তুমি আগে এই জায়গায় গিয়েছো? নাম শুনেছি বহুবার। আমাদের ভারতীয় পুরাণেও এই উপত্যকার উল্লেখ আছে। জায়গাটা রীতিমতো তীর্থক্ষেত্র। মহাভারতেও বেশ কয়েকবার এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, তবে যাওয়া এখনও হয়ে ওঠেনি। একেবারে নতুন জায়গা বলেই তো বলছি। হ্যাঁ, ভালো করে এক্সপ্লোর করতেও মজা লাগবে। কেমন যেন অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। লকাইদা আমার দিকে অল্পক্ষণ চেয়ে থেকে হেসে বলল, তা তো পাবি, নতুন জায়গা এক্সপ্লোর করাই তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, তবে তুই ঠিক যেমনটা অ্যাডভেঞ্চার চাইছিস তেমনটা হবে কি না তা নিশ্চিত করে বলা কঠিন। নে চ, এখন একটু গড়িয়ে নেওয়া যাক। বিকেলের দিকে একটু আড্ডা মারতে যাওয়া যাবে। তুমি যাও, দুপুরে ঘুমানো আমার পক্ষে অসম্ভব। আমি বরং একটা বই পড়ি। ঠিক আছে, তাই কর। আমার একটু না ঘুমোলেই নয়। লকাইদা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। আমি একটা অ্যাডভেঞ্চার উপন্যাস বের করে পড়তে শুরু করলাম। বারবার মনে হতে লাগলো, আমি ঠিক যেমন অ্যাডভেঞ্চারের কথা ভাবছি তেমনই একটা কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর ভাবতে লাগলাম, কবে 7টা দিন শেষ হবে আর আমরা বেরিয়ে পড়ব। 7 দিনও আমাকে অপেক্ষা করতে হলো না। 6 দিনের মাথায় আমি আর লকাইদা বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালির উদ্দেশ্যে। দুজনেই বাড়িতে বলেছিলাম 1 সপ্তাহের জন্য যাচ্ছি। তবে আমাদের কোনো নির্দিষ্ট প্ল্যান ছিল না। ট্রেনের টিকিট থেকে শুরু করে বাসের বুকিং, দিল্লির হোটেল আর কাসলের হোমস্টে বুকিং সবই লকাইদা আগেভাগে করে রেখেছিল, তাই কোনো সমস্যাই হলো না। সন্ধ্যে 7:30টায় হাওড়া থেকে এক্সপ্রেসে উঠলাম। একেবারে নির্ঝঞ্ঝাটভাবেই পরের দিন দুপুরের মধ্যেই দিল্লি পৌঁছে গেলাম। ওই দিনটা ওখানে কাটিয়ে
পরের দিন ব্রেকফাস্ট সেরে ভোর 5টা নাগাদ উঠে পড়লাম ভুন্টারগামী বাসে। প্রায় 10 ঘন্টার যাত্রা শেষ করে পৌঁছলাম ভুন্টার। সেখানে একটু রেস্ট নিয়ে খাওয়া সেরে একটা শেয়ারের গাড়িতে করে আমরা চলে গেলাম কাসল। ছোট্ট পাহাড়ি গ্রামটায় ঢুকতেই আমার মন একসাথে আনন্দ আর শান্তিতে ভরে গেল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দুপাশের পাহাড়ি ঢালেও পাইন, ফাড়ের ঘন জঙ্গল সবুজের পুরো আস্তরণের মতো লাগছিল। ঘন সবুজে ঢাকা ছোট্ট গ্রামটার বুক চিড়ে ছুটে যাচ্ছে একটা সরু পাহাড়ি নদী। ঘরবাড়ির সংখ্যা দেখলাম হাতে গোনা কয়েকটা, যে কটা আছে সব কটাই কাঠের তৈরি ছোট ছোট কটেজ ধরনের। সেগুলোর একটাকে দেখিয়ে লকাইদা বলল, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই পর্যন্ত সব একদম ঠিকঠাকই ছিল। সমস্যা হলো পরের দিন। আমরা ঠিক করেছিলাম ওই দিনটা আশপাশটা একটু ঘুরব, আর তারপরের দিন বেরোবো ক্ষীরগঙ্গা ট্রেকিংয়ে। সেই মতো কাসলের জঙ্গলে ঘুরতে গেলাম। এখান থেকে ঘটনাটা একটু বিস্তারিত না বললেই নয়। স্থানীয়রাই গাইডের কাজ করে। আমরা জঙ্গলে যাচ্ছি শুনে যে কটেজে উঠেছিলাম তার মালিক আমাদের সাথে যেতে চেয়েছিলেন। সোজা কথায় গাইডের কাজটা করতে চেয়েছিলেন, কিন্তু লকাইদা বলেছিল আমরা নিজেরা ঘুরে দেখতে চাই, আর বেশি দূর যাব না, গ্রামের কাছাকাছি থাকবো, তাই দরকার নেই। ছোট গ্রামটার চারদিকেই জঙ্গল। আমরা গ্রাম থেকে বেরিয়ে ডান দিকের ঢাল ধরে উঠতে শুরু করলাম। কিছুটা যেতেই পাইন, ফাড়ের ঘন জঙ্গল শুরু হলো। লকাইদা বলল, আমরা কাল যেদিকে যাব সেদিকে জঙ্গলের ঘনত্ব এদিকের চেয়ে দ্বিগুণ। হ্যাঁ, যতদূর জেনেছি এই জঙ্গলে বেশ কিছু প্রজাতির পাখি আর সাপ থাকলেও তেমন ভয়ঙ্কর কোনো পশু নেই। কিন্তু কাল যেদিকে যাব সেদিকে কিন্তু আছে হিমালয়ান লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, নেকড়ে, আরও নানা বন্য পশু আছে। তাহলে তো নয় রাইফেল আর নইলে গাইড সাথে নিয়ে যেতে হবে। না, কোনো দরকার নেই, এসব ছাড়াই একটা এক্সপিরিয়েন্স করা যাক না। আমার একটু ভয় লাগলো, কিন্তু একই সাথে বেশ ইন্টারেস্টিংও লাগলো, তাই ও ব্যাপারে আর কিছু বললাম না। লকাইদা আমাকে জায়গাটার কোথায় কি আছে, কোন দিকে কতটা গেলে সেসব জায়গায় যাওয়া যাবে এইসব বলছিল। তখন আমরা জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে এসেছি। পায়ে যে পথটা ছিল সেটাও তখন শেষ হয়ে গিয়েছে। আমি আর লকাইদা পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ দেখলাম লকাইদা ছিটকে বেশ কিছুটা সামনে গিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগে আমিও পিছন থেকে ঘাড়ে প্রচণ্ড জোরে একটা ধাক্কাকে মুখ গুঁজে পড়লাম। জায়গাটা বেশ ঢালু ছিল, তাই আমি আর লকাইদা দুজনেই বেশ কিছুটা গড়িয়ে গেলাম। ঢাল সামলে উঠে দাঁড়িয়ে পিছন করে দেখলাম মুখে কাপড় বাঁধা 4 জন সন্ডা মার্কা লোক দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের হাতে একটা করে লোহার রড। ওরা কারা, কেন আমাদের মারছে, সেসব কিছু বুঝতে না পারলেও এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে যুদ্ধ যে করতেই হবে সেটা বুঝতে কোনো সমস্যা হলো না। আমরা দুজনেই যুদ্ধের জন্য প্রস্তুত হলাম, কিন্তু 4 জন অস্ত্রধারী গুন্ডার সাথে একেবারে খালি হাতে আর কতক্ষণ পেরে ওঠা যায়। ওদের একজনের নাক আর একজনের মাথা ফাটালাম বটে, কিন্তু তারপরে ওরা 4 জনে একসাথে আমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে হার মানতেই হলো। ওদের দুজন আমাদের দুজনকে চেপে ধরল, আর অন্য দুজন আমাদের মুখে চেপে ধরল রুমাল। অল্পক্ষণের মধ্যেই ক্লোরোফর্মের তীব্র গন্ধ গ্রাস করল আমার সকল চৈতন্য। সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে আমি শুধু বুঝলাম আমি মাটিতে লুটিয়ে পড়ছি। আমরা কোথায় লকাইদা? সেটা আমারও জানার ইচ্ছে। কিন্তু ওরা কারা ছিল? আমাদের উপরে হঠাৎ এমন করে অ্যাটাক করলো কেন? হ্যাঁ, সেটাই তো ভাবছি রে বুক্কাই, কারা হতে পারে এরা। তখন ভেবেছিলাম কোনো আতঙ্কবাদী দল, দেশের এখন যা অবস্থা, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা তা নয়, বুঝলি? তাহলে কি ব্যাপার? এখানে আমি আর তুই ছাড়া আর কেউ নেই। তাছাড়া এখানে আমাদের যখন ঢোকাচ্ছে তখনই আমার জ্ঞান ফিরেছিল। কোথায় আছি সেটা বুঝতে না পারলেও ঘরে ঢোকার আগে বাইরে জনদশেক লোককে দেখেছিলাম। তাদের মধ্যে বেশ কয়েকজন আবার বিদেশি। ওদের সাথে যেমন আধুনিক অস্ত্র আছে তেমনি অনেক গ্যাজেটও আছে, আর সেগুলো সবকটাই
আর্কিওলজিক্যাল এক্সপিডিশনের কাজে লাগে। আমার ধারণা ওরা জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজছে। কিন্তু তার সাথে আমাদের উপরে আক্রমণ করার কারণটা কি? লকাইদা এবারে অল্পক্ষণ কি যেন ভাবল, তারপর দারুণ গম্ভীর স্বরে বলল, বুকাই, তোকে একটা কথা বলিনি, ভেবেছিলাম পরে সময় মতো বলবো, কিন্তু যে অবস্থা উপস্থিত হয়েছে তাতে সবটা তোকে বলতেই হবে। এমন কিছু হতে পারে সেটা আমি অনুমান করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবিনি। লকাইদার কথাগুলো শুনে আমার বুকের ধুকপুকানিটা বেশ কয়েক গুণ বেড়ে উঠল। বিস্মিত স্বরে জিজ্ঞেস করলাম, এসব হবে তুমি জানতে? মানে এটা কি তাহলে শুধু ঘুরতে আসা নয়? না, শোন তাহলে ভালো করেই বলি। মিউনিখে সেমিনারে একজন আর্কিওলজিস্টের সাথে আলাপ হয় আমার। বছর 35-এর একজন জার্মান মহিলা, নাম প্রফেসর হেলেনা ম্যাথিউস। রীতিমতো গুণীজ্ঞানী মানুষ। ওনার কাছ থেকেই বিষয়টা জানতে পারি। এনাদের একটা আর্কিওলজিক্যাল সোসাইটি আছে। সোসাইটির কাজ পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাওয়া নানান সভ্যতা, শহর, গুপ্তধন এসব খুঁজে বের করা। মিথিক্যাল জিনিসপত্র এরা খোঁজে। স্বাভাবিকভাবেই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। প্রফেসর ম্যাথিউসের কথাতেই ইন্টারেস্টটা আরও বেড়ে গেল। ওনারা একটা নতুন প্রজেক্টের উপরে কাজ করছিলেন। প্রজেক্টের স্পট এই পার্বতী ভ্যালি। এই কাসলের জঙ্গলের গভীরে এক আদিবাসী গোষ্ঠী থাকে। গোষ্ঠীটার নাম কাসো। ওরা জঙ্গলের বাইরে সচরাচর বেরোয় না। সেই আদিবাসীদের উপকথায় একটা পাহাড়ের উল্লেখ আছে। পাহাড়ের নাম ভানুগিরি, কিন্তু বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। এমনকি কাসোদের উপকথা ছাড়া ভারতের কোনো পুরাণ বা লোককথায় এমন কোনো পাহাড়ের উল্লেখ নেই। প্রফেসর ম্যাথিউসরা ব্যাপারটা আরও ভালো করে খোঁজ নেন এবং জানতে পারেন কাসরের উপকথায় শুধু পাহাড়টার উল্লেখ আছে তাই নয়। কাসোদের উপকথায় বলা হয়েছে এই পাহাড়ের শিখর দেশে ওদের দেবতারা এমন এক পাথর রেখে গিয়েছে যা এই সমগ্র বনাঞ্চল, এখানকার মানুষজন, পশু পাখি সব কিছুকে রক্ষা করছে। এছাড়া দেবতারা নাকি অগাধ ধন সম্পদ ও অস্ত্রশস্ত্র ওই পাহাড়ের গভীরে কোনো এক মন্দিরের মধ্যে লুকিয়ে রেখে গেছিল। এই তো গল্পের মতো শোনাচ্ছে। এর সাথে আমাদের এমন অবস্থার কি সম্পর্ক আমি তো বুঝতেই পারছি না। আগে পুরোটা শোন, তাহলেই বুঝতে পারবি। প্রফেসর ম্যাথিউসের কাছ থেকে যা শুনলাম, ওনাদের সোসাইটিতে বিশ্বব্যাপী বহু খ্যাতনামা মাইথোলজিস্ট, আর্কিওলজিস্ট ও ঐতিহাসিকরা যুক্ত আছেন। 2 মাস আগে তাদের মধ্যে থেকে 15 জ্ঞানীগুণী ব্যক্তির একটা দল এই পার্বতী ভ্যালির জঙ্গল এলাকার একটা ডিটেলড সার্ভে করতে এসেছিল। অবাক করার মতো বিষয় হলো যে দলের একজনেরও কোনো খোঁজ নেই। ওনাদের এই কাসলেই শেষবারের মতো দেখা গিয়েছিল। এইবারে আমার মনের অস্বস্তিটা কমলো। বললাম, তাই জন্যে আমি ক্ষীরগঙ্গা ট্রেকের কথা বলতেই তুমি রাজি হয়ে গেলে। আসলে এই ভানুগিরি খুঁজতে আসাই ছিল তোমার পরিকল্পনা। তার মানে কদিন সময় নেওয়া জেঠিমার ভয় নয়, এটা নিয়ে পড়াশোনা করার জন্য, কি তাই তো? হ্যাঁ। এবারে আমার একটু অভিমানী হলো। যতই হোক, আমি তোর অ্যাডভেঞ্চারের পার্টনার নাকি? বললাম, তা এটা আগে বললে কি সমস্যা হতো? তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। এবারে আমিও হেসে ফেললাম। বললাম, হ্যাঁ, একেবারে মোক্ষম সারপ্রাইজ পেয়েছি। এখন বলো তো, এই প্রফেসর ম্যাথিউসরা এই 15 জনকে খোঁজার চেষ্টা করেননি? আর এরা কারা? তোর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, ওনারা চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি ঠিক করে জানি না। ওদের উদ্দেশ্যটাও ঠিক ক্লিয়ার হচ্ছে না। এই আমার কিন্তু ওদের টেরোরিস্ট বলেই মনে হচ্ছিল। ধুর বোকা, টেরোরিস্টরা হাইটেক মেটাল ডিটেক্টর, ওয়েব স্ক্যানার এসব নিয়ে কি করবে? হয়তো ওরা এই জঙ্গলের মধ্যে কোনো বেস ক্যাম্প বানাচ্ছে, বা পাহাড়টাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বোম প্ল্যান্ট করার জন্য তো মাটি খুঁড়তেই হবে। তা মন্দ বলিসনি, কিন্তু আমার তা মনে হচ্ছে না। বুঝলাম। তা পড়াশোনা করে তুমি এই ভানুগিরি সম্পর্কে জানতে পারলে? তেমন কিছুই জানতে পারিনি। কোথাও কোনো রেফারেন্সই নেই। শুধু 1989 সালে এক ব্রিটিশ আর্কিওলজিস্ট ডক্টর অ্যাডাম ব্যারিস্টোর লেখা ইন্ডিয়ান আননোন ফোক টেলস নামে একটা বইতে কাসোদের এই উপকথার কিছুটা উল্লেখ আছে। ব্যাস এইটুকুই। ইভেন প্রফেসর ম্যাথিউসরাও এই বই থেকেই ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছিলেন। এবারে আরেকটা অদ্ভুত কথা শুনবি? কি? 1989 সালের নভেম্বরে বইটা প্রকাশিত হয়েছিল। ঠিক 4 মাস পরে, অর্থাৎ
1990 সালের এপ্রিল মাসে ডক্টর অ্যাডাম ব্যারিস্টো আবার ভারতে এসেছিলেন এবং উধাও হয়ে গিয়েছিলেন। লন্ডনে ওনার বাড়ি থেকে একটা ডায়েরি পাওয়া যায়, তাতে লেখা ছিল উনি ভানুগিরির খোঁজে বেরোচ্ছেন। এবারে তুই বল, হঠাৎ এমন একটা ইন্টারেস্টিং আনএক্সপ্লোরড বিষয় যদি সামনে চলে আসে, তাহলে আর নিজেকে সামলে রাখা যায়? মনে মনে ভাবলাম কথাটা ও একেবারেই ভুল বলেনি। স্রেফ শুনেই ব্যাপারটা আমার দারুণ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু মুখে বললাম, সবই তো নয় বুঝলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? করণীয় তেমন কিছুই তো আপাতত দেখতে পাচ্ছি না রে বুকাই। তার মানে নিজেদের বাঁচানোর কোনো চেষ্টাই করবো না? এখানে এমনভাবে বসে থাকবো আর অপেক্ষা করবে কখনো ওই জল্লাদগুলো এসে আমাদের খুন করবে? কি যে বলছো না লকাইদা? না রে, আমার মনে হচ্ছে না যে ওরা আমাদের খুন করবে। করার হলে এতক্ষণে করেই দিত, এত খাতির করে বসিয়ে রাখতো না। আমার অনুমান আমরা ওদের জন্য বিশেষভাবে দরকারি, আর ওদের উদ্দেশ্যটাই ছিল আমাদের কিডন্যাপ করা। কিন্তু কারণটা কি? সেটা জানার জন্যই তো চুপচাপ থাকতে চাই। লকাইদার কথা শেষ হলো না, ঘরের দরজাটা খুলে গেল। একরাশ ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দেখলাম লম্বা চওড়া এক বিদেশি ব্যক্তি ঘরে ঢুকলো। ওর হাতে একটা রিভলভার। আমাদের কাছে এসে সে ঘরে স্বরে ইংরেজিতে বলল, উঠে দাঁড়াও। লকাইদা আমার দিকে একবার তাকিয়ে চোখের ইশারা করলো। ইশারার অর্থ যা বলছে কর। আমরা উঠে দাঁড়ালাম। তোমরা চলো আমার সাথে, বস তোমাদের সাথে কথা বলতে চাইছেন। লকাইদা ইংরেজিতেই জিজ্ঞাসা করলো, তোমাদের বসকে আর আমাদেরকে এমনভাবে ধরে রাখার কারণটাই বা কি? সব বস বলবেন, এখন চলো। আমরা আর কিছু না বলে লোকটার সাথে এগিয়ে গেলাম। অনেকক্ষণ অন্ধকারের মধ্যে থাকার কারণে ঘর থেকে বেরোতেই ঝলমলে রোদে দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। লোকটা পিছন থেকে একটা ধাক্কা দিতে আবার এগিয়ে চললাম। প্রচণ্ড রাগ হচ্ছিল। মনে মনে বললাম, সব তোলা থাকছে চাঁদু, সময় আসতে দাও, সব সুদে আসলে বুঝিয়ে দেব। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পরেই দেখলাম বেশ কিছুটা জায়গার গাছ ঝোপঝাড় কেটে পরিষ্কার করে ছোট বড় গোটা 5 তাঁবু খাটানো আছে। লকাইদা যে হাইটেক যন্ত্রপাতির কথা বলছিল সেগুলোর কয়েকটাও চোখে পড়ল। আর চোখে পড়ল জনশাতেক লম্বা চওড়া লোক, তাদের হাতে আগ্নেয়াস্ত্র। দেখলেই টেরোরিস্ট বলে মনে হয়। ওদের মুখে কাপড় জড়ানো ছিল না, তাই দেখে মনে হলো 2-3 জন বাদে বাকি সকলেই বিদেশি। আমাদেরকে যে বিদেশি নিয়ে যাচ্ছিল সে এবারে একটা বড় তাঁবুর সামনে আমাদের দাঁড় করিয়ে তাঁবুর ভিতরে ঢুকে গেল। বাইরে থেকে শুনতে পেলাম ও কাউকে বলছে, বস, ওদের নিয়ে এসেছি, ভেতরে পাঠাবো। প্রত্যুত্তরে কেউ কিছু বলল না, সম্ভবত ইশারায় উত্তর দিল। বিদেশি লোকটা বাইরে এসে এক ধাক্কায় আমাকে আর লকাইদাকে তাঁবুর ভেতরে ঢুকিয়ে দিল। দেখলাম তাঁবুটা বেশ বড়। তাঁবুর ভিতরে এদিক ওদিক ওপর রাখা আছে বেশ কিছু কাঠের বাক্স। তাঁবুর ঠিক মাঝামাঝি বেশ কয়েকটা কাঠের বাক্স পরপর রেখে একটা টেবিল মতো করা। তার উপরে বেশ কিছু ম্যাপ, ম্যাগনিফাইং গ্লাস, কম্পাস, ডায়েরি এসব ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর টেবিলটাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে আরও 5 জন। এদের দেখে কিন্তু টেররিস্ট বলে মনে হলো না, বরং প্রত্যেককে দেখলেই ভদ্রলোক বলেই মনে হয়। তাদের মধ্যে 4 জন পুরুষ আর 1 জন মহিলা। 5 জনই বিদেশি। 5 জনের পরনেই হান্টিং ড্রেস। 5 জন মানচিত্রের উপরে ঝুঁকে পড়ে কিছু একটা দেখছিল। মহিলা এবারে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েদের বয়স নির্ধারণের ব্যাপারে আমি খুব কাঁচা। এই মহিলাকে দেখেও বয়স আন্দাজ করতে পারলাম না, কিন্তু মহিলা এক কথায় যাকে বলে অপরূপা। উজ্জ্বল সোনার মতো গায়ের রং, মাথায় ঘন লম্বা বাদামি চুল, 2 চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর লাল পাতলা ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি। সব মিলিয়ে মহিলার থেকে চোখ ফেরানোই কঠিন। মহিলা এবারে হাসি আরও চওড়া করে আমাদের একেবারে কাছে এসে দাঁড়ালেন। ইংরেজিতে বললেন, ওয়েল, তাহলে লুব্ধক চ্যাটার্জি, আবার তোমার সাথে দেখা হয়ে গেল। লকাইদের দিকে তাকিয়ে ওর চোখ মুখের ভাব দেখেই বুঝলাম
মহিলাকেও চেনে। লকাইদার চোখে মুখে একটা তীব্র রাগও খেয়াল করছিলাম। ওই মহিলাকে দেখেই সেটা জেগে উঠেছে আর উত্তর বাড়ছে, সেটা বুঝতেও কোনো অসুবিধা হলো না। লকাইদা নিজের রাগ লুকিয়ে সামান্য হেসে বলল, তাই তো বলি, আমাদের উপরে এত দয়া কার হতে পারে? তো এবারে কোন মতলবে মিস স্ট্যানকোভিচ? আবার কি চুরি করতে এসেছো? আবার সেই একই ভুল করছো মিস্টার চ্যাটার্জি। তোমাকে তো আগেও বলেছি, আমরা কিছু চুরি করি না, যা ভালো লাগে তা নিয়ে নিই। চুরি তো অত্যন্ত জঘন্য একটা কাজ, ওসব ছোট লোকেরা করে। তোমাদের থেকেও ছোট লোক আর কেউ হতে পারে নাকি? এবারে দেখলাম লকাইদার কথা শুনে মিস স্ট্যানকোভিচের মুখের হাসি মিলিয়ে গেল। যে মহিলাকে এতক্ষণ কোনো রূপবতী পরীর মতো দেখাচ্ছিল, তার মুখেই হঠাৎ জান্তব আক্রোশ ফুটে উঠল। ফর্সা গাল লাল হয়ে উঠল, দু চোখের দৃষ্টিতেও ক্রমশ শয়তানি হয়ে উঠল। খপ করে লকাইদার গলা টিপে ধরে উনি বললেন, ইচ্ছে হচ্ছে এক্ষুনি এখানে তোমাকে মেরে পুঁতে দিই, কেউ জানতেও পারবে না। কিন্তু কিন্তু কি মিস স্ট্যানকোভিচ? লকাইদার স্নায়ু দারুণ শক্তপোক্ত। বহু অপ্রস্তুত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ওকে ঘাবড়াতে দেখিনি কখনো। এবারও ঘাবড়ালো না, অল্প হেসে জিজ্ঞেস করলো, কি এমন বিশেষ কারণ আছে যার জন্য তুমি আমাকে মারতে পারছো না? মিস স্ট্যানকোভিচ অল্পক্ষণ লকাইদার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আবার খিলখিলি হেসে উঠে লকাইদার গলা ছেড়ে গাল ধরে বললেন, ও লুব্ধক, তুমি একেবারেই বদলাওনি, একদমই একই রকম রয়ে গেছো। এই জন্যই তো তোমাকে আমি এতটা ভালোবাসি। তোমাকে এখনো বলছি, আমাদের সাথে চলো, আমরা দুজন মিলে এই পৃথিবীর সকল গুপ্তধন উদ্ধার করে ফেলবো। আমরাই হব পৃথিবীর সবচেয়ে ধনী। এর থেকে মরে যাওয়াই আমার কাছে পছন্দের অপশন। বেশ, সেটা তোমার ইচ্ছে, কিন্তু আপাতত আমার অনুমতি ছাড়া তোমার মৃত্যু হবে না মিস্টার চ্যাটার্জি, কারণ তোমার সাহায্য যে আমার লাগবে। হ্যাঁ, কিরকম সাহায্য? সেটা বলবো বলেই তো তোমাকে তুলে এনেছি। এবারে আমার দিকে তাকিয়ে মিস স্ট্যানকোভিচ বললেন, যদিও তোমার এই অ্যাসিস্ট্যান্টের কোনো দরকারই আমাদের নেই। তাহলে ওকে ছেড়ে দিলেই তো হয়। যাতে ও আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে, সেই জন্য ওকে ছেড়ে দেব। হ্যাঁ, কি ভাবছো কোনো খবর না নিয়েই তোমাদের দুজনকে তুলে এনেছি? তোমার ব্যাপারে তো জানতামই, এই ছেলেটার ব্যাপারেও ভালো করে খোঁজ নিয়েছি। তোমরা দুজনেই যে ঠিক কতটা সমস্যা তৈরি করতে পারো সবটাই আমার জানা। আর যদি আমি তোমাদের সাহায্য না করি? খুব সহজ ব্যাপার, নিজের এই অ্যাসিস্ট্যান্টটাকে পাহাড়ের খাদে জ্যান্ত হারিয়ে যেতে দেখবে। পুক্কাই বাড়ির লোক এর জন্য নিশ্চয়ই তোমায় ক্ষমা করবে না। আমার বুকের মধ্যেটা কেঁপে উঠল। এই মহিলা আমার নাম জানে। একই সাথে দারুণ অবাক হলাম, এত সুন্দরী একজন মহিলার ভিতরটা এত ভয়ঙ্কর হতে পারে কি? পরক্ষণেই মনের গভীর থেকে কেউ বলল, নিশ্চয়ই পারে, নইলে কি সব ভুল দেখছিস? লকাইদা অগ্নি দৃষ্টিতে কয়েক পলক মিস স্ট্যানকোভিচের দিকে তাকিয়ে রইল, তারপরে আমার দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকালো। আমার খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করারও নেই, তাই মাথা নিচু করে নিলাম। লকাইদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে রাজি, কিন্তু আমার শর্ত আছে। প্রথমত, বুক্কায়ের গায়ে এতটুকু আঁচড় লাগানো চলবে না, আর দ্বিতীয়ত, ও সারাক্ষণ আমার সাথেই থাকবে। এই তো ভালো ছেলের মতো কথা বলছো। তোমার শর্তে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমারও শর্ত আছে। যদি এতটুকু চালাকির চেষ্টা করো তাহলে তখনই বুক্কাইকে। মিস স্ট্যানকোভিচ কথা শেষ না করে অর্থপূর্ণভাবে হেসে উঠলেন। অর্থটা বুঝতে আমারও কোনো সমস্যা হলো না। তা সাহায্যটা কি করতে হবে সেটা এবারে জানতে পারলে ভালো হতো। আরে, বিষয়টা খুবই সহজ। তুমি ঠিক যা খুঁজতে এসেছো, আমরাও সেটাই খুঁজছি। কাশ্যদের উপকথায় উল্লেখিত ভানুগিরি আর তার গুপ্তধন।
কি ঠিক বলেছি তো বুকাই? এটা খুঁজতেই তো তোমরা এসেছো, তাই না? তোমরা তার মানে আমাকে ফলো করছিলে? একদম ঠিক। সেই মিউনিক থেকে তোমাদের উপর আমাদের নজর আছে। বাকি 4 জনের মধ্যে থেকে একজন পুরুষ এবারে এগিয়ে এসে জার্মান ভাষায় বললেন, অনেক তো ফালতু কথা হলো, এবারে কাজের কথায় এলে হতো না? একদম ঠিক বলেছো থমাস। তাহলে মিস্টার চ্যাটার্জি, কি ঠিক করলে? তোমরা শর্ত মানলে আমার কোনো সমস্যা নেই। ভেরি গুড। তাহলে চলো কাজে লেগে পড়া যাক। তোমার অ্যাসিস্ট্যান্টকে পাশের তাঁবুতে রাখা হচ্ছে। আমি কথা দিচ্ছি ওর কোনো সমস্যা হবে না। না, বুকাই আমার সাথেই থাকবে। তাছাড়া ম্যাপ বোঝার বা ম্যাপ দেখে দূরত্ব আর সময় নির্ধারণের ব্যাপারে ও তুখোর, ওকে সাথে রাখতেই হবে। এমনি এমনি তো ও আমার এক্সপেডিশন পার্টনার নয়, অনেক কারণ আছে। ওই বিপদের মধ্যেও কথাগুলো শুনে আমার বুক গর্বে 10 হাত হয়ে গেল। ওকে, নো প্রবলেম। লকাইদার দৌলতে বাংলা, হিন্দি আর ইংরেজি ছাড়াও বেশ কিছু ভাষা আমি শিখেছি। সেগুলোর মধ্যে জার্মানও পড়ে। আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্যে জার্মান ভাষাতে বললাম, আমাদের হাতের বাঁধনটা কি এবারে খুলে দেওয়া যায়? হাত দুটো খুব যন্ত্রণা করছে। মিস স্ট্যানকোভিচ এবারে আমার দিকে বেশ প্রশংসার চোখে তাকিয়ে বললেন, তুমি জার্মান জানো? আই সি। আরও কয়েকটা ভাষা জানি, লকাইদা শিখিয়েছে। গুড। তারপর লোকটাকে বললেন, থমাস, ওদের বাঁধন খুলে দাও আর কিছু খাবারের ব্যবস্থা করতে বলো। থমাস একটা ধারালো ছুরি দিয়ে আমাদের বাঁধন কেটে দিয়ে তাঁবুর বাইরে চলে গেলেন। বাঁধন মুক্ত হতে দুজনেই দুটো হাত লম্বা করে ছড়িয়ে আড়মোড়া ভাঙলাম। তারপরে মিস স্ট্যানকোভিচের সাথে এগিয়ে গেলাম টেবিলটার কাছে। কাজ শুরু হলো। ম্যাপটা দেখেই বুঝলাম ওটা সমগ্র পার্বতী ভ্যালির একটা ম্যাপ। আমরা ঠিক যেখানে আছি ম্যাপটার ওপরে সেখানে একটা লাল গোল করা। তোমরা কতটা জানো বা জেনেছো সেটা তো আমাকে প্রথমে জানতে হবে, কারণ এই ব্যাপারটা সম্পর্কে আমার জানা খুবই কম। ডক্টর অ্যাডাম ব্যারিস্টোর লেখা বইটায় যতটুকু পড়েছি সেটুকুই। আমরা ঠিক ততটাই জানি মিস্টার চ্যাটার্জি। এই কারণেই তো আপনাকে এখানে আনা। এমন আননোন ফ্যাক্টস উদ্ধার করার ব্যাপারে আপনার থেকে ভালো গাইড তো এখন পাওয়াই মুশকিল। হ্যাঁ, 1 মিনিট, আমাকে আনা হয়েছে মানে? মানেটা খুব সহজ মিস্টার চ্যাটার্জি। প্রফেসর ম্যাথিউস বলে কেউ নেই। ওর বলা কথাগুলোর কিছুটা সত্যি, তবে বাকিটা আমরা ওকে ঠিক যেমনভাবে বলতে বলেছিলাম ও বলেছে। আর তুমি বিশ্বাসও করেছো। যে দলটার কথাও বলেছে আর যে কজনের নাম নিয়েছে তারা প্রত্যেকে সত্যিই 2 মাস আগে এখানে এসেছিল ওই ভানুগিরির গুপ্তধন খুঁজতে, আর তারা সত্যি উধাও হয়ে গিয়েছে। এতটা একেবারে সত্যি। মিথ্যেটুকু হচ্ছে তারা ওই সোসাইটি থেকে এসেছিল এই কথাটা বলা। না, ওরা কোনো সোসাইটির অংশ না, বরং ওরা আমার হয়েই কাজ করতো, আমার কথাতেই এসেছিল। প্রথমে ভেবেছিলাম ওরা গুপ্তধন পেয়ে গিয়েছিল আর সেটা নিয়েই হয়তো পালিয়েছে, কিন্তু পরে জানলাম তা নয়। তাই আমি নিজেই ওটার খোঁজ শুরু করলাম। থমাস তোমাকে মিউনিখের সেমিনারে দেখে, আমাকে জানায়, সাথে সাথে একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেললাম। তোমাকে তো আমি চিনি, এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার উপেক্ষা করতে পারবে না। পিঁপড়ে যেমন মধুর গন্ধে চলে আসে, তেমন তুমিও এখানে চলে আসবে। তাই হলো। জানোই তো আমার প্ল্যান কখনো ফেল করে না। দেখলাম লকাইদার চোখে মুখে রাগ আরো বেড়ে উঠল। ওর চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু কিছু বলল না। হ্যাঁ, এবারে তাহলে বলো আমাদের অভিযান কেমনভাবে কোন দিক দিয়ে শুরু করা যেতে পারে? আমাদের কাছে তেমন কোনো তথ্যই যখন নেই, তখন ডক্টর অ্যাডাম ব্যারিস্টোর ঠিক যেমন করে খোঁজটা পেয়েছিলেন আমাদেরও তেমনভাবেই খোঁজ পেতে হবে। আমিও তেমনভাবেই এগোবো বলে ঠিক করেছিলাম। আর সেটা ঠিক কেমনভাবে? বইতে যেমনটা লেখা আছে ঠিক তেমনভাবে, একই পথে আমাদেরও এগোতে হবে। প্রথমে কাসো আদিবাসীদের সেই গোষ্ঠীটাকে খুঁজে বের করতে হবে, তাদের কাছ থেকে ভানুগিরি যাওয়ার পথ জানতে হবে। তোমাদের এক্সপার্টরা কিছু জানতে পারেননি? না, কাসোলে আসার পরে ওরা লাস্ট কন্ট্যাক্ট করেছিল, তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি। তাহলে এই একটাই পথ। থমাস একটা ল্যাপটপ নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন। আমাদের কাছে এসে বললেন, সকলের জন্যই খাবার তৈরি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।
তারপরে ল্যাপটপটা টেবিলের উপর রাখলো। মিস স্ট্যানকোভিচ ল্যাপটপ খুলে কোনো একটা ইংরেজি বইয়ের PDF ফাইল খুললেন। ফাইলটা ওপেন হতেই বইয়ের নামটা দেখতে পেলাম, ইন্ডিয়ান আননোন ফোকটেলস, রিটেন বাই ডক্টর অ্যাডাম ব্যারিস্টো। লকাইদা বলল, পেজ নাম্বার 96। পাতাটায় লেখক যা লিখেছেন তার সংক্ষিপ্তসার হচ্ছে, কাসল থেকে উত্তর দিকে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 20 কিলোমিটার পথ গেলে তারপরে কাসদের ছোট গ্রাম পাওয়া যাবে। পথ একেবারেই ভালো নয়, চড়াই উতরাইয়ের সাথে গভীর খাদও যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে। আমার মতে এখন আর আগের মতো কঠিন পথ নেই, তাই আমরা সহজেই চলে যেতে পারবো। ভুল হচ্ছে। যে জঙ্গলের কথা ডক্টর অ্যাডাম বলেছেন সেই জঙ্গল বলতে গেলে প্রায় পুরোটাই আনটাচড আছে, আর 35 বছরে জঙ্গল আরও ঘন হয়েছে, সুতরাং পথ এখন আরও বেশি কঠিন হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমাদের কাছে ক্লাইম্বিং আর ট্রেকিংয়ের জন্য দরকারি সবই আছে। তাহলে তো ভালো কথা, খাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়া যেতেই পারে। জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 20 কিলোমিটার পথ নেহাত কম নয়, আর তার সাথে আবার পাহাড়ি চড়াই উতরাই, সময় নিয়ে এগোতে হবে। ডান, এটাই আমাদের বেস ক্যাম্প থাকবে। মিস্টার চ্যাটার্জি, ওর অ্যাসিস্ট্যান্ট আর আমরা 5 জন যাব, বাকিরা এখানেই থাকবে, দরকার হলে ডেকে নেওয়া হবে। কয়েক মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এলো। এদিক থেকে দেখলাম সব ঠিকঠাকই আছে। বুঝলাম আর যাই হোক, এদের সাথে থাকলে ভালো মন্দ খাওয়ার কোনো অভাব হবে না। তা সে আপনারা আমাকে যতই হ্যাংলা ভাবুন না কেন, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একেবারে দোকান কাটা। আর হব নাই বা কেন? আমার গুরু মানে শ্রীমান লুব্ধক চ্যাটার্জি, তিনি যে আমার থেকেও বড় হ্যাংলা, ওই তো শিখিয়েছে। একটা কথা সবসময় মনে রাখবি বুক্কাই, এমন সব অভিযানের প্রথম নিয়ম হচ্ছে যখন যা খেতে পাবে খেয়ে নেবে, কারণ তুমি জানো না আগামী দিনে প্রকৃতি তোমার জন্য ঠিক কেমন পরিস্থিতি তৈরি করে রাখবে। হয়তো এমন হলো আর খেতেই পেলি না, তাই খাবার পেলে ঝাঁপিয়ে পড়। গুরুর কথা বেদবাক্য। খাবার আসতেই ঝাঁপিয়ে পড়লাম। লকাইদাও নিজেকে আটকালো না। 5 সভ্য শয়তান বিদেশি অবাক হয়ে আমাদের রাক্ষসের মতো খাওয়া দেখলেন কিছুক্ষণ, তারপরে নিজেরাও খেতে শুরু করলেন। খেতে খেতেই মিস স্ট্যানকোভিচ বাকি 4 বিদেশি পুরুষের সাথে আমাদের আলাপ করিয়ে দিলেন। আমরা যখন একসাথে কাজ করছি, প্রত্যেকের পরিচয়টা প্রত্যেকের জানা উচিত। জেন্টলম্যান, এদের দুজনের পরিচয় তো সকলেরই জানা, আপনাদের পরিচয়গুলো এদের দেওয়া যাক। ও হচ্ছে থমাস হ্যামেলস, পেশায় একজন ঐতিহাসিক। উনি আর্কিওলজিস্ট পিটার ম্যাগুয়ের। আর উনি প্রফেসর হ্যারি পার্কার, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ান। আর উনি হচ্ছেন জন ম্যাকলিনগান, সার্ভাইভাল এক্সপার্ট। বুঝলাম প্রত্যেকেই উচ্চশিক্ষিত, সেটা হওয়াটাই স্বাভাবিক। যারা বিশ্বব্যাপী নানান আর্কিওলজিক্যাল অবজেক্টস খুঁজে বের করে বিক্রি করে, তাদের তো এই বিষয়ে জানতেই হবে। মিস স্ট্যানকোভিচের পরিচয়টা জানতে না পারায় একটু অস্বস্তি হচ্ছিল। ঠিক করলাম পরে সুযোগ বুঝে লকাইদাকে জিজ্ঞাসা করব। খাওয়া দাওয়া সেরে কথা মতো আমরা 7 জন জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম উত্তর দিকে। দরকারি ওষুধ, জিনিসপত্র, খাবার, অস্ত্রশস্ত্র সবই নেওয়া হলো। বিদেশি 5 জনের কাঁধেই একটা করে আধুনিক অটোমেটিক রাইফেল রইল, কিন্তু আমাকে আর লকাইদাকে কিচ্ছু দেওয়া হলো না, এমনকি জঙ্গল কাটার জন্যেও কিচ্ছু দিল না। অবশ্য কারণটা খুবই সহজ, হাতে অস্ত্র পেয়ে আমরা যদি হঠাৎ বিদ্রোহ করে দিই। প্রায় ঘন্টা 3 একটানা হাঁটার পরে আমরা থামতে বাধ্য হলাম। জঙ্গল তো প্রতি পদক্ষেপে ঘন থেকে আরও ঘন হয়ে উঠছিল, কিন্তু এবারে একেবারে আচমকাই বাধা হয়ে সামনে এলো একটা গভীর খাদ। একবার উঁকি দিয়ে দেখলাম, তলায় গাছগুলো এতটাই নিচে যে তাদের রং ঘন সবুজ না দেখিয়ে কিছুটা নীলচে দেখাচ্ছিল। একবার পড়লে আর কোনো চিহ্ন পাওয়া যাবে না। বুকের ভিতরটা কেঁপে উঠতেই পিছনে সরে গেলাম। জন ম্যাকলিনগানের বয়স 40-এর কাছাকাছি। খাদের ধার ধরে তিনি বেশ কিছুক্ষণ খাদটা পর্যবেক্ষণ করে ফিরে এসে বললেন, খাদের দেওয়াল বেয়ে নামা যাবে, তবে রিস্কি আছে ব্যাপারটা। আমরা সকলেই পাহাড় চড়তে জানি, কোনো সমস্যা হবে না। তারপরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
তুমি পারবে তো? আমার মাউন্টেনিয়ারিংয়ের অ্যাডভান্স কোর্স করা আছে। তাহলে তো কোনো কথাই নেই। লেটস গো। মিস্টার ম্যাকলিনগান, আপনি লিড করুন। মিস্টার ম্যাকলিনগান খাদের গা ধরে একটা চওড়া ফাটলের গায়ে একটা ক্লাইম্বিং রোপ বেঁধে বাকিটা তলায় ফেলে দিলেন। তারপরে দড়িটা ধরে খাদের ফাটলে পা দিয়ে সরসর করে নেমে গেলেন। ক্লাইম্বিংয়ের অ্যাডভান্স কোর্স আমার সত্যিই করা আছে, কিন্তু এমনভাবে একটা খাদ ধরে নামতে ভয় লাগছিল বই কি। এক এক করে পিটার, থমাস আর হ্যারি নেমে গেলেন। লকাইদা আমাকে একবার জিজ্ঞাসা করলো, পারবি তো নাকি? ভয় চেপে বললাম, হ্যাঁ পারবো। লকাইদাও নামতে শুরু করলো। বুঝলাম আমি না নামা পর্যন্ত মিস স্ট্যানকোভিচও নামবেন না। অগত্যা চোখ বুঝিয়ে একেবারে ভগবানকে স্মরণ করে নামতে শুরু করলাম। বেশি দূর কিন্তু নামতে হলো না। পাথরের দেওয়াল ধরে ফুট 50 নামার পরেই দেখলাম দাঁড়ানোর মতো জায়গা আছে, ভালোভাবে হেঁটে যাওয়ার মতো জায়গা আছে। ওটা দেখার পরে ভয় বেশ কিছুটা কমলো। তলায় নেমে আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় মিনিট 20 হাঁটার পরে আমরা আবার পাইন ফাড়ির ঘন জঙ্গলের মধ্যে ঢুকলাম। এতক্ষণ তবু আকাশ দেখতে পাচ্ছিলাম, এবারে দেখলাম গাছের পাতার আচ্ছাদন আরও ঘন হয়েছে, আকাশটুকুও দেখতে পাচ্ছি না। কিছুটা এগোনোর পরে বিশ্রাম নেওয়ার জন্যে থামা হলো। হিসেব করে দেখা গেল সবে অর্ধেকের একটু বেশি পথ আমরা পেরিয়েছি। এইদিকে ঘড়ির কাঁটা তখন দুপুর 3টের ঘর ছুঁতে যায়। লকাইদার কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছিল। আমরা যত এগোচ্ছিলাম পথ তত দুর্গম হয়ে উঠছিল। ডক্টর অ্যাডাম ব্যারিস্টো তার বইতে পথের দুর্গমতার একটা ছোট বর্ণনা দিয়েছেন, কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম দুর্গমতা তার থেকে কয়েকশো গুণ বেশি। মিস স্ট্যানকোভিচ বললেন, 15 মিনিট রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ব। দিনের আলো খুব বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না, আর এমন পথে অন্ধকারে এগোনো ঠিক হবে না, তাই যতটা যাওয়া যায় চলে যেতে হবে। সেই মতোই কাজ হলো। ঘড়ি ধরে 15 মিনিটের জন্য রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। যদিও এবারে ঘন্টা 2 বেশি আর হাঁটা গেল না, তবে একটা ইতিবাচক চিহ্ন আমরা পেলাম। ডক্টর ব্যারিস্টো তাঁর বইতে লিখেছেন, একটা খাড়াই খাদ পেরোনোর পরে কিছুটা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা সরু নামহীন পাহাড়ি নদীর দেখা পাওয়া যাবে। আমরাও তেমনই একটি নদীর দেখা পেলাম। পাহাড়ি এলাকা হলেও জঙ্গলের ঘনত্বের কারণে বেশ একটা ভ্যাপসা গরম লাগছিল। নদীটা দেখতে পেয়েই আমরা ছুটে গিয়ে মুখে চোখে ঘাড়ে ভালো করে জল দিলাম। দিনের আলো ততক্ষণে প্রায় ফুরিয়ে এসেছে। লকাইদা নিশ্চিত করল বইতে উল্লিখিত নদী আর আমাদের সামনে দিয়ে বয়ে যাওয়া নদী দুটোই এক, আর এর অর্থ কাসুদের গ্রাম আর খুব বেশি দূরে নয়। মিস স্ট্যানকোভিচ নদীর ধারেই তাঁবু ফেলতে বললেন। আমি আর লকাইদা আগুন জ্বালানোর কাজে লেগে গেলাম। বাকিটা ঝটপট একটা বড় ছাউনি মতো বানিয়ে ফেললেন। তার সাথে 6টা তাঁবু খাটানো হয়ে গেল। 5 বিদেশির জন্যে 5টা, আমার আর লকাইদার জন্য একটা। আলো একেবারে নিভে গেলে আমাদের ক্যাম্প ফায়ারও জ্বলে উঠল। তার সাথে জ্বলে উঠল কিছু ব্যাটারি চালিত আলো। আমাদের সাথে টিনের খাবার ছিল। সেসব খেয়ে রাত 8টার আগেই আমরা তাঁবুর ভিতরে চলে গেলাম। তাঁবুতে ঢোকার আগে সার্ভাইভাল এক্সপার্ট জন ম্যাকলিনগান লকাইদাকে আর আমাকে একটা করে ট্যাবলেট দিয়ে বললেন, নাও একটা খেয়ে এবার শুয়ে পড়ো, তাহলে সকালে উঠে দেখবে গায়ে কোনো ব্যথাই নেই। মিস স্ট্যানকোভিচও একবার এলেন, বলে গেলেন, তোমাদের ওপরে বিশ্বাস করছি। যদি পালানোর চেষ্টা করো বা কোনো রকম চালাকি করো মিস্টার চ্যাটার্জি, তাহলে আমি কতটা খারাপ হতে পারি সেটা তো তুমি জানো। সারা রাত ধরে তোমার এই অ্যাসিস্ট্যান্টকেও ব্যাপারটা ভালো করে জানিয়ে দিও। গুড নাইট। তাঁবুতে ঢুকে লকাইদাকে জিজ্ঞাসা করলাম, লকাইদা, এই মিস স্ট্যানকোভিচ কে গো? এই সবচেয়ে বড় কথা, এমন একজনের সঙ্গে তোমার আলাপ হলো কেমন করে? লকাইদা অল্পক্ষণ চুপ করে থাকলো। তারপরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সে অনেক কথা রে বুকাই। বুঝলাম ডাল মে কুচ কালা নয়,
পুরো ডালটাই কালো হয়ে আছে। ওকে চেপে ধরলাম। বলো না কি ব্যাপার, এখন তো সময় আছে, তেমন হলে ছোট করেই বলো। বেশ, তাহলে শোন। বছরখানেক আগের কথা, তখন আমি অক্সফোর্ডে একটা রিসার্চ করছিলাম। সেই সময় একটা সেমিনারে ওর সাথে আমার দেখা হয়েছিল। পুরো নাম এমিলিয়া স্ট্যানকোভিচ, ম্যানচেস্টার শহরের বাসিন্দা বলেছিল। যদিও ওর আসল ঠিকানা আমি জানি না, শুধু আমি কেন, কেউই জানে না। যেমন রূপবতী তেমন জ্ঞানী, ইতিহাস, প্রত্নতত্ত্ব এসব বিষয়ে দারুণ জ্ঞান, অনেকগুলো ভাষাও জানে। অল্প সময়েই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। যদিও তখন তো ওর আসল মতলবটা টের পাইনি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। আবার একই সাথে একটা ভালো জিনিসও হয়েছিল। নিজের বুদ্ধির উপরে তখন আমার একটা অহংকার জন্মেছিল, সেটা ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছিল। এমিলিয়া যে কতটা গভীর জলের মাছ সেটাও বুঝেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম সেটাই বলি। এমিলিয়াকে দেখতে ঠিক যতটা আকর্ষণীয়, ওর অভিনয়টাও ঠিক ততটাই নিখুঁত। সেই জালেই তো আমি ধরা পড়ে গিয়েছিলাম। আমি যেন আকাশ থেকে পড়লাম। বললাম, ধরা পড়ে গিয়েছিলে মানে? তুমি কি ওনার হ্যাঁ রে বুক্কাই, প্রেমেই পড়েছিলাম বটে। তবে হ্যাঁ, এসব কথা যদি ভুল করে আমাদের বাইরে যায়, তাহলে আমি তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো। হ্যাঁ? আরে না না, এসব কি আমি কখনো করেছি? কিন্তু শ্রীমান লুব্ধক চ্যাটার্জিও প্রেমে পড়েছিল, এইটা তো আমি ভাবতেই পারছি না। ও হাসি দেখো না। আরে বলি, আমি এমন কি হাসির কথা বললাম? হ্যাঁ, আমি কি মানুষ নই নাকি? আমার মন বলে কিছু নেই? ধুস, তোকে কিছু বলাই বেকার। আচ্ছা, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। দেখলাম গতিক ভালো নয়। যা হোক করে হাসি চেপে বললাম, না না, আমি আর হাসবো না, তুমি বলো। ঠিকই তো, তুমি এত প্রকৃতি ভালোবাসো, রোম্যান্টিক হওয়ারই কথা। ঠিকই বললাম বটে, তবে হাসি পুরোপুরি চাপতে পারলাম না। বুকাই, ফাজলামো করবি না একদম। শুনতে হলে একদম চুপচাপ শোন। আমি চুপ করলাম। লকাইদা কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে আবার বলতে শুরু করলো। যাকে, মাস দেড়েকের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্বটা বেশ কয়েক ধাপ এগিয়ে গেল। মানুষকে সম্মোহিত করার একটা অদ্ভুত ক্ষমতা ওর দুটো চোখে আছে, সেটা নিশ্চয়ই তুইও খেয়াল করেছিস। আমিও সম্মোহিত হয়েই গিয়েছিলাম। তা না হলে হয়তো প্রতারণাটা আরও আগেই ধরে ফেলতে পারতাম, কিন্তু যখন বুঝলাম তখন খুব দেরি হয়ে গিয়েছিল। সেই সময় আমি একটা পুঁথির উপরে রিসার্চ করছিলাম। প্রায় 4000 বছরের পুরনো একটা ইজিপশিয়ান স্ক্রোল ছিল। তুই তো জানিস যে হাইরোগ্লিফিক্সের উপরে আমি একজন স্পেশালিস্ট। তা কাজ খুব ভালোই এগোচ্ছিল। প্রাচীন মিশরের বহু তথ্য হাতে আসছিল। এমিলিয়ার লক্ষ্য ছিল ওই স্ক্রোলটা। আমাকে প্রেমের মায়ায় ভুলিয়ে এমিলিয়া স্ক্রোলটা হাতও করেছিল। কপাল জোরে আমার উপরে কোনো দোষারোপ হয়নি। আমি দেশে ফিরে এসেছিলাম, কিন্তু ঘটনাটার কথা কোনো দিনও ভুলতে পারিনি। এমিলিয়া আসলে একজন স্মাগলার। পৃথিবীর নানান প্রত্নতাত্ত্বিক ও পৌরাণিক সামগ্রী চুরি করে কালোবাজারে চড়া দামে বিক্রি করে। এসব অবশ্য আমি পরে জানতে পেরেছিলাম। কম করেও 10-12টা দেশের পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ধরা পড়েনি। তবে এমিলিয়ার যে একটা গোটা দল আছে সেটা আমি এই প্রথম জানলাম। বাপরে, আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে কেউ তোমাকেও বোকা বানাতে পারে, তাও এবার একজন মহিলা। আবার ছ্যাবলামো শুরু করেছিস? যাকে, এবারে ঘুমো যা, সকাল সকাল আবার বেরোতে হবে। মজা ইয়ার্কির মধ্যেও একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল। জিজ্ঞাসা করলাম, তা এবারে কি করবে? এবারে তো তোমাকেই সাহায্য করতে হচ্ছে ওই স্মাগলারদের গ্যাংকে। তুই কি একেবারেই গবেট হয়ে গেছিস বুক্কাই? কেন গবেটের মতো কি বললাম? তুই কি ভাবছিস যে আমি অসহায় হয়ে ওদের কাছে আছি? তা নয়। দূর বোকা, যদি উঠে পড়ে লাগি তাহলে আমাদের ধরে রাখার সাধ্য ওদের আছে নাকি? আমি ইচ্ছে করেই ওদের সাথে আছি। ঠিক সময় হলে সরে পড়ব। তার মানে? আরে বোকা, এই জঙ্গলটা কেমন ঘন আর পথঘাট কেমন ডেঞ্জারাস সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আমাদের কাছে এই জঙ্গলে এগোনোর মতো অস্ত্রশস্ত্র বা পাহাড়ে চড়াই উতরাই করার মতো কিছু আছে? এবারে ব্যাপারটা বুঝতে পারলাম। বললাম, আচ্ছা, আমরা এদের সাথে আছি স্রেফ অভিযানের সুবিধার জন্যে। সাব্বাস লকাইদা, ইউ আর জাস্ট গ্রেট। হয়েছে, আর তেল মাখাতে হবে না। এবার ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম।
প্রথম সকালের পিটুনি, তারপর সারাদিনের ধকল, আর হিমাচল প্রদেশের রাত্রিকালীন শান্ত ঠান্ডা পরিবেশ সব মিলিয়ে চোখ বোঝানোর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। এর আগে লকাইদের সাথে বহু জঙ্গলে রাত কাটিয়েছি, তাই জঙ্গলের রাত্রিকালীন বিচিত্র সব শব্দ ঘুমের কোনো ব্যাঘাত ঘটালো না। রাত তখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছিল। হঠাৎ ঘুম ভাঙার কারণটাও জানি না, তবে বেশ মনে আছে জঙ্গলের মধ্যে থেকে বাঁশির মৃদু কিন্তু মন মাতানো সুর ভেসে আসছিল। ঘুমে জর্জরিত আমার ক্লান্ত মস্তিষ্ক তখন সেটাকে মনের ভুলই ভেবেছিলাম কোনো রাতজাগা পাহাড়ি পাখি বাঁশির সুরে ডাকছে, তাই আবার ঘুমিয়ে পড়েছিলাম। তবে এই সুরের রহস্যভেদ হয়েছিল ঠিক একদিন পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় বাকি 5 বিদেশি সহযাত্রী আর লকাইতার কথা শুনে বুঝলাম গত রাতে যে বাঁশির সুর আমার ক্লান্ত মস্তিষ্কের ভ্রান্ত ধারণা ভেবেছিলাম সেটা আসলে সত্যি। প্রত্যেকেই শব্দটা শুনেছে। ব্রেকফাস্ট করতে করতে ব্যাপারটা নিয়ে একটা ছোট্ট আলোচনা হলো। আলোচনা শেষে যুক্তিযুক্ত কথাটা বললেন আর্কিওলজিস্ট পিটার ম্যাগুয়ের। ওনার বয়স 40 কি 45 হবে। বেশ কঠিন ধাঁচের যুক্তিবাদী মানুষ, সব কিছুর মধ্যেই যুক্তি খুঁজে যান। তিনি বললেন, আমার ধারণা কাসোদের গ্রামের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। ডক্টর অ্যাডাম ব্যারিস্টোর বইতে লেখা আছে কাসোরা ভগবানদের আরাধনা করে বাঁশি বাজিয়ে। গতরাতে হয়তো ওই গ্রামের কোনো একজন তার ভগবানকে ডাকছিল, সেই সুরই আমরা শুনেছি। একদমই ঠিক বলেছেন মিস্টার ম্যাগুয়ের, আমিও আপনার সাথে একমত। মিস স্ট্যানকোভিচের গম্ভীর মুখে এবারে হাসি ফুটল। উনি বাকিদের তৈরি হতে বলে লকাইদা আর আমার দিকে এগিয়ে এলেন। তারপরে লকাইদার একেবারে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বুক ছেঁদা করা একটা হাসি দিয়ে ফিসফিস করে বললেন, এই জন্যই তো তোমাকে ভুলতে পারি না লুব্ধক। ইউ আর সো লাকি ফর মি। তারপরে আমার দিকে তাকিয়ে অল্প হেসে চলে গেলেন। ওই চাউনিতেই আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। কিন্তু লকাইদের দিকে তাকিয়ে আমি অবাক। ওর চোখে মুখে আবার সেই তীব্র রাগটা ফুটে উঠেছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। বুঝলাম রাগে ওর শরীরের ভিতরটা জ্বলে যাচ্ছে। একটু অবাকই হলাম। যতই হোক, এমন একজন লাস্যময়ের ওপরে কেউ কতদিন রাগ করে থাকতে পারে। মনে মনে বললাম, লকাইদা তুমি সত্যিই একটা ঢেঁড়স। কিন্তু ওকে একটা খোঁচা দিয়ে ডেকে হেসে বললাম, তোমার এমিলিয়া স্ট্যানকোভিচ তো আরেকটু হলে আমাকে চোখ দিয়ে ভর্ষ করে দিতেন। আবার ছ্যাবলামো শুরু করেছিস? এবার কিন্তু মেরেই দেবো। আসলে ব্যাপারটা কি জানিস, ওকে দেখলেই না আমার ভিতরের তীব্র প্রতিশোধ স্পৃহাটা জেগে উঠছে। এত বছর পরে নিজে থেকে যখন সামনে এসেছে তখন একটা শিক্ষা না দিয়ে তো আমি ওকে ছাড়ছি না। তারপরে আমাকে তাড়া দিয়ে বলল, এই এখন ঝটপট রেডি হয়ে নে, আজ দিনটা মনে হচ্ছে বেশ ভালোই যাবে। আমি আর কিছু না বলে চোখে মুখে জল দিয়ে তৈরি হয়ে নিলাম। সকাল 8টার মধ্যে তাঁবু গুটিয়ে আমরা এগোতে শুরু করলাম। যথারীতি মিস্টার ম্যাকলিঙ্গান নেতৃত্ব দিলেন, আর এবারও আমাকে বা লকাইদাকে কোনো অস্ত্র দেওয়া হলো না। ঘণ্টা চারেক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পরে আবার একটা গভীর খাদ আচমকা আত্মপ্রকাশ করল। সে যেন বলতে চাইছিল, এত সহজে তো তোমাদের যেতে দেব না। তবে এই খাদটা পার করা তেমন কঠিনও হলো না। আগেরটার থেকে তো ঢের ভালোভাবেই আমরা নেমে গেলাম। তারপরে যথারীতি আবার ঘন জঙ্গল শুরু হলো। কিছুক্ষণ হাঁটার পরে আরেকটা খাদ এলো। ওপরে দাঁড়িয়েই তলার জঙ্গলের মাঝে থাকা ছোট্ট গ্রামটা দেখতে পেলাম। যদিও ঘন জঙ্গলের কারণে মানুষজন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা ছোট বড় নানান মাপের খড়ের চালগুলোকে ঘন সবুজের সমুদ্রের মাঝে ছোট বড় দ্বীপের মতো লাগছিল। মিস্টার ম্যাকলিঙ্গান আশপাশটা একটু ঘুরে দেখে নিচে নামার একটা পথ খুঁজে বের করে ফেললেন। আমাদের আর দড়ি বেয়ে নামতে হলো না। খাদের ধার ধরে হেঁটে আমরা নিচে নামতে শুরু করলাম। প্রায় মিনিট 20 হাঁটার পরে একেবারে আচমকাই ঘটল ঘটনাটা। আদিম জঙ্গল আমাদের উপরে প্রথম আক্রমণ হানল।
আমরা তখন বেশ অনেকটাই নেমে গেছি। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে কিছু এগিয়ে আসার শব্দ পেয়ে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। 5 বিদেশি তাদের কাঁধে রাইফেল তুলে সামনের দিকে তাক করল। আমি আর লকাইদা যেহেতু নিরস্ত্র, তাই বাকিদের পিছনে চলে গেলাম। হঠাৎ ঝোপঝাড় ভেঙে ছুটে আসার শব্দটা থেমে গেল। কয়েক সেকেন্ড সব একেবারে নিশ্চুপ। আচমকা জঙ্গলের মধ্যে থেকে লাফিয়ে বেরিয়ে এলো দুটো প্রমাণ মাপের হিমালয়ান লেপার্ড। তাদের দুজোড়া উজ্জ্বল হলুদ চোখ আমাদের দিকে স্থির। লকাইদা ফিস ফিস করে সকলের উদ্দেশ্যে বলল, কেউ দয়া করে গুলি চালাবেন না, আমরা শান্ত থাকলে ওরাও কিচ্ছু করবে না। কিন্তু একজন বন্দির কথা কেই বা শোনে। থমাস যে অত্যন্ত রকচটা মানুষ সেটা ওকে দেখলেই বোঝা যায়। লকাইদার কথা উপেক্ষা করে থমাস রাইফেল নিয়ে বীর দর্পে এগিয়ে গেলেন। চিৎকার করে বললেন, এদের মৃত্যু আমার হতেই হবে। লকাইদা চেঁচিয়ে থমাসকে থামাতে গেল, কিন্তু তার আগেই থমাস ট্রিগারে পরপর 2 বার চাপ দিল। শান্ত জঙ্গল রাইফেলের গর্জনে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। থমাসের ছোঁড়া বুলেট পশু দুটোর গায়ে লাগলো না, তারা ছিটকে সরে গেল। একটা জঙ্গলের মধ্যে চলে গেলেও আরেকটা একেবারে অপ্রত্যাশিতভাবে পাল্টা আক্রমণ করলো। পশুরা বিদ্যুৎ গতিতে লাফ দিল খাদের একেবারে ধারে দাঁড়িয়ে থাকা প্রফেসর হ্যারি পার্কারের দিকে। ওনার হাতেও একটা রাইফেল ছিল, কিন্তু ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে উনি সেটা চালাতে পারলেন না। পশুটা তার মুখে একটা থাবা মেরেই সরে গেল। এবারে থমাসের সাথে মিস স্ট্যানকোভিচও গুলি চালালেন, কিন্তু এদিক ওদিক লাফিয়ে গুলি ডজ করে চিতারা জঙ্গলের মধ্যে ঢুকে পলকের মধ্যে হারিয়ে গেল। আর উল্টো দিকে টাল সামলাতে না পেরে প্রফেসর হ্যারি পার্কার আমাদের চোখের সামনে পড়ে গেলেন। আমি ছুটে গেলাম ওনাকে ধরতে, কিন্তু পারলাম না। দেখলাম প্রফেসর চিৎকার করতে করতে একটা বড় পাথরের ওপরে গিয়ে পড়লেন। আমি আর দেখতে পারলাম না, চোখ বন্ধ করে নিলাম। চোখের সামনে একজন মানুষকে এভাবে চিরকালের জন্য হারিয়ে যেতে দেখে মনটা খারাপ হয়ে গেল। যতই তিনি প্রতিপক্ষ দলের হোক না কেন, দিনের শেষে মানুষ তো। কিন্তু অবাক হয়ে দেখলাম মিস স্ট্যানকোভিচ একই রকম শক্ত আছেন। এটা যেন তার কাছে কোনো ব্যাপারই নয়। মিস স্ট্যানকোভিচ দৃঢ় স্বরেই বললেন, চলো চলো, সকলে এগোতে শুরু করো। আজকের মধ্যেই কাসোদের কাছ থেকে সবটা জানতে হবে। আমি আর লকাইদা খাদের ধারে দাঁড়িয়েছিলাম। ও বলল, কিন্তু প্রফেসর পার্কারের একটা খোঁজ করা উচিত। হয়তো এখান থেকে পড়লে তলার ওই পাথরগুলোর ওপরেই পড়বে, আর এই উচ্চতা থেকে পড়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর যে চলে গেছে তার জন্য বসে থাকা বা সময় নষ্ট করা বোকামো ছাড়া আর কিছুই নয়। সো নাও লেটস গো। মিস্টার ম্যাকলিনগান, আমাদের পথ দেখান। বুঝলাম এদের মন বলে কিছুই নেই। লকাইদাও সম্ভবত সেটা বুঝেই আর কিছু বলল না। আমরা আবার এগোতে শুরু করলাম, কিন্তু আমার চোখের সামনে প্রতিনিয়ত প্রফেসর পার্কারের শেষ পরিণতির দৃশ্যটা সিনেমার মতো চলতে থাকলো। বারবার মনে হতে লাগলো আরেকটু চেষ্টা করলেই হয়তো আমি ওনাকে বাঁচাতে পারতাম, হয়তো ওনার হাতটা ধরে নিতে পারতাম। লকাইদা সম্ভবত আমাকে লক্ষ্য করছিল। আমার কাছে এসে বলল, যা হয়েছে তাতে তোর কোনো দোষ ছিল না, তুই তো তবু চেষ্টা করেছিস। এদের দেখেছিস, এক একটা যেন দানব। এদের মানুষ বলতেও ঘেন্না হচ্ছে আমার। মন খারাপ করিস না বুকাই। প্রায় মিনিট 30 হেঁটে আমরা তলায় নামলাম। তারপরে আরও বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পরে আমরা ছোট গ্রামটায় পৌঁছালাম। গ্রামে ঢুকতেই সেখানকার লোকজন যথারীতি কৌতূহলী চিত্তে আমাদের দিকে এগিয়ে এলো। আমি ভেবেছিলাম কাসোরা এখনও হয়তো আদিমভাবে জীবনযাপন করে, কিন্তু দেখলাম তা নয়। ওরাও আমাদের মতোই সভ্য মানুষদের মতো জামা প্যান্ট পরে আছে, স্বভাবে রীতিমতো নম্র আর ভদ্র। লকাইদার কাছ থেকেই আমাদের দেশের বেশ কিছু আদিবাসী ভাষা আমি শিখেছি, আরও শেখা চলছে। কিন্তু শুনে বুঝলাম ওদের ভাষাটা আমার একেবারেই অচেনা। তবে একেবারেই যে বুঝতে পারছিলাম না তা কিন্তু নয়। কাসোদের ভাষাটা কিছুটা হিন্দি, কিছুটা গারোয়া আর কিছুটা তিব্বতী ভাষার মিশ্র একটা রূপ। দেখলাম আমি বাদে ওই ভাষা বাকিদের জানা। মিস স্ট্যানকোভিচ এগিয়ে গিয়ে গ্রামবাসীদের সাথে অল্পক্ষণ কথা বললেন। এরপরে গ্রামবাসীরা আমাদের সাদরে তাদের গ্রামে নিয়ে গিয়ে রীতিমতো আদর যত্ন শুরু করলো। লকাইদাকে জিজ্ঞাসা করলাম, মিস এমিলিয়া কি বললেন গো? ও বলেছে যে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিলাম,
খুব ক্লান্ত, একটু বিশ্রাম চাই। কাঁচোরা আমাদের পেট পুড়ে খাওয়ালো, তারপরে গ্রামের বুড়ো মোড়লের কাছে নিয়ে গেল। বৃদ্ধের বয়স দেখে মনে হলো 80 থেকে 100 যা কিছু হতে পারে, 100-র বেশি হওয়াও অসম্ভব কিছু নয়। দেখলাম বৃদ্ধের হাড় ঝিরঝিরে চামড়া সর্বস্ব শরীরটা বয়সের ভারে অনেকটাই সামনের দিকে ঝুঁকে পড়েছে। মাথায় একটাও চুল নেই, একেবারে চকচকে টাক। ঘোলাটে দুটো চোখ যেন যা হোক করে খুলে রেখেছেন। যখন কথা বললেন তখন খেয়াল করলাম বৃদ্ধের একটা দাঁতও আর আস্ত নেই। প্রায় 2 ঘন্টা ধরে বৃদ্ধের সাথে কথাবার্তা চলল। কী কথা হচ্ছে সেটা ঠিক করে বুঝতে না পারলেও এটুকু বুঝলাম কথাবার্তার বিষয় ভানুগিরি। লক্ষ্য করছিলাম কথা বলতে বলতে মাঝে মধ্যেই বৃদ্ধের ঝিমিয়ে থাকা দুটো চোখ রসগোল্লার মতো গোলগাল হয়ে উঠছিল। সম্ভবত ভয়াবহ কিছু বলছিলেন তখন। এছাড়া 2 হাত শূন্যে ঘুরিয়ে ফিরিয়ে কত কি যে বললেন তার কিছুই বুঝলাম না। শুধু চুপচাপ বোকার মতো বসে রইলাম। মোড়লের ঘর থেকে বেরিয়ে আমি আর লকাইদা একটা আদিবাসী ছেলের সাথে গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোলাম। মিস স্ট্যানকোভিচ আমাদের ছাড়লেন বটে, তবে শাসিয়ে দিলেন। কোনো রকম চালাকি বা পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে, কিন্তু দরকার হলে এই জঙ্গল আমি জ্বালিয়ে দেব, তবু তোমাদের ছাড়বো না, তোমাদের পরিবারকেও ছেড়ে দেব না। সেই বুঝে যা করার করো। পালানোর তেমন কোনো প্ল্যানও আমাদের ছিল না। কাছুদের ছোট গ্রামটা জঙ্গলের মাঝে হলেও দারুণ সুন্দর আর পরিপাটি করে সাজানো, ঘুরতে বেশ লাগছিল। কিন্তু লকাইদার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ গম্ভীর, কপালে মোটা মোটা ভাঁজ। একটু হালকা মেজাজেই ওকে জিজ্ঞাসা করলাম, কি লকাইদা, মিস এমিলিয়ার কথা ভাবছেন নাকি? লকাইদার ভাবের কোনো পরিবর্তন হলো না। একইভাবে ও বলল, না রে বুক্কাই, মোড়লের কথাগুলো ভাবছি। তা উনি কি কি বললেন তার তো কিছুই আমি বুঝতে পারলাম না। শুধু বুঝলাম তোমরা ভানুগিরি নিয়ে কথা বলছো। তা মোড়ল অত হাত নেড়ে চোখ পাকিয়ে কি বলছিলেন? যা বললেন সেসব খুব একটা সাধারণ কথা নয় রে বুক্কাই। ব্যাপারটা আমাকে সত্যি ভাবাচ্ছে। যথারীতি আমার কৌতূহল আরও কিছুটা বেড়ে উঠল। বললাম, ফালতু সাসপেন্স না বাড়িয়ে কি বললেন সেটা বললেই তো হয়। হ্যাঁ শোন, তাহলে ছোট করেই বলছি। মোড়লের কথা অনুযায়ী ভানুগিরি কোথায় সেটা ওরা জানে না, কিন্তু সেটা যে আরও উত্তরে তা ওরা জানে। যথারীতি এই ভানুগিরিতে ওদের দেবতারা থাকতেন, আর নর্দিশ থাকতেন। যা বললেন হিসেব করে দেখলাম আজ থেকে প্রায় 4.5 কি 5,000 বছর আগে দেবতারা যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগে দেবতারা নিজেদের দৈবিক শক্তি দিয়ে এক অদ্ভুত পাথর তৈরি করেন। ভানুগিরির শিখর দেশে এক মন্দিরে সেই পাথর আছে। এত বছর ধরে এই বিশাল জঙ্গলাঞ্চল সেই পাথরই রক্ষা করে চলেছে, আর রক্ষা করছে ভানুগিরিকে। সেই পাথরের জন্যই এই জঙ্গলের এখানকার পশু পাখি, মানুষজন, পর্বত, পাহাড় এখনও অক্ষত আছে। এর সাথে তারা রেখে গেছেন বেশ কিছু মহাশক্তিশালী দৈবিক অস্ত্রশস্ত্র আর অগাধ ধন সম্পদ। এবার এই দেবতাদের গল্পটা শোন। প্রায় 10 কি 12,000 বছর আগে দেবতারা মহাকাশের কোনো এক গ্রহ থেকে এখানে এসেছিলেন। আজ থেকে প্রায় 4.5 কি 5,000 বছর আগে পর্যন্ত তারা এখানেই ছিলেন। কাছদের পূর্বপুরুষদের ওনারাই সভ্য করেছিলেন, এই পৃথিবীতে বেঁচে থাকার নানান উপায় দেখিয়েছিলেন আর কি, তাদের একত্র করেছিলেন। তারপরে তারা বেরিয়েছিলেন বিশ্বের অন্যান্য জায়গায় সভ্যতা নির্মাণ করার জন্য। সেই কাজ শেষ করে তারা ফিরে গিয়েছিলেন মহাকাশের সেই গ্রহে যেখান থেকে ওনারা এসেছিলেন। এই তো অন্যান্য পৌরাণিক গল্পের মতোই গো। ওটাই তো চিন্তার রে বুক্কাই। পৃথিবীর প্রায় সব পুরাণের কথাই একরকম কেন? দেবতারা সবসময় মহাকাশ থেকেই কেন আসেন, আর আবার সেখানেই কেন ফিরে যান? সকল পুরাণে এত দৈবাস্ত্র আসে কোথা থেকে? সব গল্পই কোনো না কোনোভাবে একই ধারায় চলে যায় কেন? মায়ান, ইজিপশিয়ান, সুমেরিয়ান, ইন্ডিয়ান সবকটা প্রাচীন সভ্যতার গল্পের ধারাটা দেখবি কোনো না কোনোভাবে ঠিক একই দিকে চলে যাচ্ছে। এর কারণটা কি? আর এর শুরুটাই বা কোথায়? হয়তো এখানেই এই ভানুগিরির রহস্য। তাই জন্য আমাকে এত ভাবিয়ে তুলেছে। তা কি মনে হচ্ছে তোমার, রহস্যগুলোর সমাধান হবে? সেটা ঠিক জানি না, তবে কিছু একটা যে হবেই সে ব্যাপারে আমি নিশ্চিত। এখন অভিযানটা ঠিকঠাক শেষ করতে পারলে বাঁচি। সাসপেন্সটা আমিও আর সহ্য করতে পারছি না।
কথা বলতে বলতে আমি আর লকাইদা বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ পিছন থেকে আদিবাসী ছেলেটা ডাকলো। লকাইদার আমি ঘুরে দাঁড়ালাম। ছেলেটা আমাদের কাছে এসে লকাইদাকে কিছু একটা বলল। লকাইদা আমার দিকে ফিরে বলল, ও কি বললো বুঝতে পারলি? না, আমি কি করে বুঝবো? ও বলল জঙ্গলে পাগল হাতির দল ঢুকেছে। জঙ্গলে এমনভাবে ঘোরা ঠিক হচ্ছে না, আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। আমার বুক কেঁপে উঠল। প্রথমে চিতা, তারপরে হাতি, তাও আবার পাগল হাতির দল। বললাম, ওরে বাবা, এই লকাইদা চলো চলো ফেরা যাক, কথায় কথায় আমরা অনেক দূর চলে এসেছি। লকাইদা অল্প হাসলো। বুঝলাম আমাকে ভয় পেতে দেখেই ও হাসছে, কিন্তু কিছু বলল না। আমরা ছেলেটার সাথে গ্রামের দিকে এগিয়ে গেলাম। গ্রামে গিয়ে আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। দেখলাম দলের বাকিরা ব্যাগ রাইফেল নিয়ে একেবারে রেডি। ভয় ভয়ে চোখে লকাইদের দিকে তাকালাম। ও এগিয়ে গিয়ে মিস স্ট্যানকোভিচকে জিজ্ঞাসা করলো, আমরা কি এক্ষুনি বেরিয়ে পড়ব? হ্যাঁ, বসে থেকে সময় নষ্ট করা বেকার। সেই যখন পাহাড়টাকে খুঁজতে হবে, তখন যত কম সময় নষ্ট করা যায় ততই ভালো। কিন্তু জঙ্গলে তো পাগল হাতির দল ঢুকেছে। এরা সেটা অনেক আগেই আমাদের জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যেদিকে যাব সেদিকের জঙ্গলেই ওরা ঢুকেছে গত রাতে। সো হোয়াট? হাতির দলের জন্য আমরা অভিযান থামিয়ে দিতে পারি না, আমাদের যেতেই হবে। লেটস গো। অগত্যা বেরোতেই হলো। বারবার মনে হচ্ছিল, যদি পাগল হাতির দলের সামনে পড়ে যাই তাহলে কি হবে? এই ঘন জঙ্গলে পিষে মরা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। এই তো আর বাঘ সিংহ নয় যে মারতে না পারলেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে। একেবারে পাগল হাতির দল, কিচ্ছু দেখবে না, সামনে যা পড়বে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাবে। এসব ভাবলেও আমার আশঙ্কাও যে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে সেটা তখনও আন্দাজ করে উঠতে পারিনি। আর ওটাই যে আমাদের মুক্তির চাবিকাঠি হবে সেটা তো চিন্তারও বাইরে ছিল। বেলা 1টার দিকে আমরা কাসোদের গ্রাম থেকে বেরিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উত্তর দিকে এগোতে শুরু করলাম। প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পরে একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একটা ছোট ঝর্ণা, ঝর্ণার জল জমে একটা ছোট জলাশয় তৈরি হয়েছে। আমরা ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। জলের বোতল ভরে নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। মিস স্ট্যানকোভিচ বললেন, ঠিক 15 মিনিট পর আমরা আবার এগোতে শুরু করব। কিন্তু ঠিক মিনিট 4 পরেই আমাদের উঠে দাঁড়াতে হলো, কারণ জঙ্গলের ভিতর থেকে উচ্চস্বরের সানাই বাজানোর মতো পরপর বেশ কয়েকটা গর্জন আর গাছপালা ভাঙার শব্দ ভেসে এসেছে। একই সাথে মাটিও কাঁপতে শুরু করেছে। বুঝতে সমস্যা হলো না, আমার আশঙ্কাই সত্যি হতে চলেছে। পাগল হাতির দল আমাদের দিকেই ধেয়ে আসছে। আমরা উঠে যতটা সম্ভব দূরে চলে যাওয়ার জন্য ছুটতে শুরু করলাম, কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশি দূর যেতে পারলাম না। পিছন থেকে হাতিদের ডাক আর তাদের ছুটে আসায় তৈরি হওয়া কম্পন দুটোই আমাদের আরও কাছে চলে এলো। আমরা ঘুরে দাঁড়াতে বাধ্য হলাম, আর সামনের দৃশ্য দেখে আমি একেবারে পাথরের মতো জমে গেলাম। দেখলাম গোটা 8 বিশাল বিশাল হাতি তাদের বিশাল কচু পাতার মতো কানগুলো তুমুল দোলাচ্ছে আর থেকে থেকেই ডাকছে। লকাইদা বলল, কেউ ভুল করে গুলি চালাবেন না, ওদের সাথে ছুটে পেরে ওঠা অসম্ভব। যদি একবার আমাদের শত্রু ভেবে নেয় তাহলে পিষে মরা ছাড়া আর কোনো গতি নেই। দেখলাম থমাস এবারে আর রাইফেল তুললেন না। পরিস্থিতির জটিলতাটা বুঝেই হয়তো আমাদের সামনে পাগল হাতিদের দল। আমরা পাথরের মতো দাঁড়িয়ে, ওরা মাথা ঝাঁকিয়ে গর্জন করে রাগ জাহির করেই যাচ্ছে। এমনভাবেই মিনিট 3 কাটল। তারপরে একেবারে আচমকাই একটা হাতি আমাদের দিকে তেড়ে এলো। মিস্টার ম্যাগুয়ের ভয়ে গুলি চালালেন। কাঁপা হাতে গুলি চালানোয় গুলি যথারীতি লক্ষ্যভেদ করল না, কিন্তু আমাদের বিপদ কয়েক গুণ বেড়ে উঠল। হাতির দল এবারে একসাথে আমাদের দিকে তেড়ে এলো। লকাইদা চেঁচিয়ে বলল, আর উপায় নেই, পালাও সকলে। তারপরে আমার হাত চেপে ধরে এক হ্যাচকা টান দিল। ভয়ে আতঙ্কে আমি কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। তাই ছুটছি না লকাইদা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু একটা দৃশ্য আমি স্পষ্ট দেখলাম, থমাস আর মিস্টার ম্যাগুয়ে একসাথে ছুটছিলেন। মিস্টার ম্যাগুয়ের থমাসের থেকে হাত দুয়েক এগিয়েছিলেন। দেখলাম থমাস নিজের প্রাণ বাঁচানোর জন্য মিস্টার ম্যাগুয়েকে টেনে ফেলে দিলেন। মিস্টার ম্যাগুয়ের ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই একটা প্রকাণ্ড হাতি তার মাথাটা পিষিয়ে দিয়ে চলে গেল।
আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। আমি আর লকাইদা একটা ছোট হ্রদের সামনে এসে থামলাম। দুজনের অবস্থায় একেবারে টাইট। মাটিতে বসে দুজনেই বেশ কিছুক্ষণ ধরে দম নিলাম। মনে হচ্ছিল আমার বুক ফেটে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। প্রায় মিনিট 10 পরে একটু ধাতস্থ হয়ে উঠে বসলাম। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর পরিস্থিতিটা মাথা থেকে মুছতেই চাইছিল না। লকাইদার একটা কথাতেই সেসব ম্যাজিকের মতো উবে গেল। ও বলল, খেয়াল করেছিস কি, এমিলিয়াদের দলের কেউ আর আমাদের সাথে নেই। আমি অবাক হয়ে আশপাশটা দেখলাম কয়েকবার। সত্যি তো, আমরা দুজন ছাড়া কেউ কোথাও নেই। এত বিপদের মধ্যেও আমার মন আনন্দে নেচে উঠল। লকাইদাকে জিজ্ঞেস করলাম, ওরা কোথায় গেল লকাইদা? কোথায় আছে সেটা জানি না, তবে আপাতত আমরা যে সেফ সেটা বলতে পারি। কি করে বলছো? আমি জানি তাই বলছি। হাতিগুলো যখন তাড়া করেছিল তখন ইচ্ছে করে ওরা যেদিকে ছুটেছিল তার উল্টো দিকে ছুটেছিলাম। ওরা যদি বেঁচে থাকে তাহলেও এতক্ষণে জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে, চট করে আমাদের খুঁজে বের করতে পারবে না। তাহলে এই সুযোগটা তো আমাদের কাজে লাগানো উচিত। এই জঙ্গল থেকে বেরিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ওদের ধরার চেষ্টা করা উচিত, কি বলো? না, এত বড় জঙ্গলে ওদের খুঁজে বের করা খুবই কঠিন হবে। আমি এমিলিয়াকে যতদূর চিনি, এতটা জানার পরে ও চেষ্টা না করে ফিরে যাবে না। ভানুগিরিকে খুঁজে বের করার একটা চেষ্টা ও নিশ্চয়ই করবে। ওর আগে ওই জায়গা আমাদের খুঁজে বের করতে হবে। জিনিসটা যদি সত্যিই থাকে তাহলে সেটা রক্ষা করা দরকার। কিন্তু আমরা দুজনে কোনো অস্ত্র ছাড়া কি করে সেটা করব? জানি না, কিন্তু বিনা চেষ্টায় আমি হাল ছাড়ব না। চেষ্টা তো একটা করবই, তাতে যা হওয়ার হবে। গুরু একথা বললে শিষ্য আর কোথায় যায়? বললাম, বেশ, তবে তাই হোক। কিন্তু আমরা কোন দিকে এগোবো? সে ব্যাপারে চিন্তার কিছু নেই, আমরা ঠিক দিকেই আছি। ছোটা শুরু করার সময় খেয়াল করেছিলাম ওরা ভুল দিকে ছুটছে। আমাদের কপাল ভালো, হাতিগুলো ওদের পিছনেই তাড়া করেছিল। আমাদের দিকে এলে যে কি হতো জানি না। আপাতত আজকের জন্য এখানে বিশ্রাম নেওয়া যাক, কাল সকাল হোক, দেখা যাবে। কিন্তু লকাইদা, আমাদের কাছে তো তাঁবুও নেই। রাতে তো বেশ ঠান্ডা পড়ে, তেমন কোনো গরম জামা কাপড়ও তো নেই। রাত কাটাবো কেমন করে? খাওয়ার কিছু তো... এত চিন্তা কেন করছিস? হ্যাঁ না, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার কাছে একটা ছোট কিন্তু ধারালো ছুরি আছে, আর থমাসের লাইটারটা একটু হাত সাফাই করেছিলাম, সেটাও আছে। জঙ্গলে শুকনো ডালপালার অভাব নেই, আর পাইনের রেজিনও দারুণ জলে। শুকনো ডালপালায় একটু ঘষে দিয়ে আগুন ধরালেই কাম হাসিল। আগুন জ্বালালে বন্যজন্তু আর শীত দুটোর হাত থেকেই বাঁচা যাবে। তবে মাথার উপরে ছাউনিটা মনে হচ্ছে জোগাড় করতে পারবো না। তাতে অবশ্য চিন্তা নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগুনের কাছে গায়ে গায়ে বসে রাত কাটিয়ে দেওয়া যাবে। তেমন হলে পালা করে পাহারা দেওয়া হবে। প্রথমে তুই কিছুক্ষণ ঘুমিয়ে নিবি, তারপরে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেব। দিনের আলো ফুটলে বেরিয়ে পড়ব। বুঝলি বুকাই, কেন জানি না বারবার মনে হচ্ছে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে এসেছি। এরপরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপাতত খাদ্যের কি ব্যবস্থা করা যায় দেখি। তুই গিয়ে কিছু শুকনো ডাক আর পাইনের রেজিন জোগাড় করে আন। লকাইদার কথা মতোই কাজ করলাম। চলে গেলাম শুকনো ডাল আর রেজিন জোগাড় করতে। বিশেষ খাটতে হলো না, আশপাশের গাছ থেকেই পেয়ে গেলাম। ডাল ভাঙতে ভাঙতে দেখলাম লকাইদা একটা লম্বা ডাল কেটে সেটার মুখ ছুঁচলো করে একটা বল্লম বানিয়ে ছোট হ্রদটার দিকে এগিয়ে গেল। মাছ ধরার ফন্দি। আমি অল্পক্ষণের মধ্যেই নিজের কাজ শেষ করে ফেললাম। কিন্তু লকাইদাকে প্রায় মিনিট 40 চেষ্টা চালাতে হলো, তবে সাফল্য পেল। বেশ বড় মাপের একটা মাছ ধরল। দিনের আলো ততক্ষণে একেবারে শেষের দিকে। আগুন জ্বালিয়ে আমরা মাছটা পোড়াতে শুরু করলাম। মাছ আগুনের উপরে চাপানোর পরে তখন সবে মিনিট 10 হয়েছে। আলো আরও ছিমিয়ে গিয়েছে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কান ফাটানো হাতির গর্জন শুনে আমরা দুজনেই কেঁপে উঠলাম। যে মৃত্যুদূতের হাত থেকে যা হোক করে পালিয়ে বেঁচেছি, কিছুক্ষণ আগেই তারা আবার ধেয়ে আসছে ভেবে শিউরে উঠলাম। দেখলাম লকাইদার চোখে মুখেও তীব্র ভয় আর চিন্তা ঝিলিক দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই জঙ্গলের ভিতর থেকে একটা প্রকাণ্ড হাতি গাছপালা তছনছ করে বেরিয়ে এসে দাঁড়ালো আমাদের থেকে হাত 15 দূরে। আমরা দুজনেই এক লাফে যেখানে বসেছিলাম সেখান থেকে আরও হাতখানেক পিছনে সরে গেলাম।
আর কিছুটা গেলেই হ্রদ। লকাইদা ফিসফিস করে বলল, হাতিটা যদি আসে তাহলে কোনো দিকে না তাকিয়ে লেকে ঝাঁপ দিবি, তারপরে ডুব সাঁতার। কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকে কোনো ইশারা না দিয়েই হাতিটা তেড়ে এলো। এই জন্যই তো পাগলা হাতি। আমরা দুজনেই পিছু পিছু পায়ে লেকের দিকে গেলাম, কিন্তু ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে জঙ্গলের ভিতর থেকে একটা বাঁশির সুর ভেসে এলো। সেই রাতে যে সুর শুনেছিলাম, অবিকল সেই সুর এবারে আরও স্পষ্ট। সুরটা শুনে আমার গোটা শরীর কেমন যেন ঝিমিয়ে গেল। জলে ঝাঁপাতে ইচ্ছে করলো না। লকাইদের দিকে তাকিয়ে দেখলাম ওর অবস্থা আমার মতো। আরও অবাক হলাম হাতিটাকে দেখে। তার সকল রাগ পলকে কোথায় জানি উধাও হয়ে গেল। সে একেবারে শান্ত হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আমাদের থেকে তখন প্রাণীটার দূরত্ব বড়জোর হাত 10। আরও কয়েক সেকেন্ড কাটল। হাতিটা ধীরে ধীরে বসে পড়ল। এবারে অল্প আলোতেই দেখলাম জঙ্গলের ভিতর থেকে আমার বয়সী একটি ছেলে বেরিয়ে এসে দাঁড়ালো আমাদের ঠিক সামনে। বাঁশি ওই বাজাচ্ছে, কিন্তু ওই সুরে কি এমন জাদু আছে যে পাগল হাতিও শান্ত হয়ে গেল। আরও কয়েক মিনিট ছেলেটা বাঁশি বাজালো, তারপরে হাতিটার কাছে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। আমি আর লকাইদা তখনও পাথরের মূর্তির মতো স্থির। একসময় হাতিটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর থিমে তালে চলে গেল জঙ্গলের ভিতরে। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। সমগ্র প্রকৃতি তখন অন্ধকারে ঢেকে গেছে। আলোর উৎস বলতে আমাদের জ্বালানো ছোট আগুনটুকু। সে আলোতে দেখেই বুঝলাম যে সে কোনো স্থানীয় আদিবাসী গ্রামের ছেলে। লকাইদা এবারে ছেলেটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? ছেলেটা কাটা কাটা হিন্দিতে উত্তর দিল, আমার নাম মঙ্গুই বাবু। তুমি কি রোজ রাতে জঙ্গলে ঘুরে ঘুরে বাঁশি বাজাও? হ্যাঁ বাবু, বাজাই। দেবতাদের ডাকি। যদি তারা আমার ডাক শুনে আসে। আপনারা নিজেরাই তো বাঁশির সুরের জাদু দেখলেন। আমি জানি আমার ডাকে দেবতারা একদিন ঠিক সাড়া দেবেন আর আমার দাদাকে ফিরিয়ে দেবেন। তোমার দাদা কোথায়? ছেলেটা কিছু না বলে আমাদের পিছনের দিকে আঙুল তুলে নির্দেশ করল। আমরা ঘুরে দাঁড়ালাম। চাঁদের অল্প আলোয় তখন দূরের পাহাড় চূড়াগুলো বিশাল কালো দানবের মতো দেখাচ্ছিল। সেদিকে একবার দেখিনি। লকাইদা জিজ্ঞাসা করল, তোমার দাদা ওই পাহাড়গুলোয় গেছে? হ্যাঁ বাবু, অনেক দিন আগে গিয়েছে, কিন্তু আর ফেরেনি। দাদা বলেছিল ও দেবতাদের পাহাড় খুঁজে পেয়ে গেছে। কথাটা শোনা মাত্র আমার গায়ে কাঁটা দিল। জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? যে গাঁয়ে আপনারা আজ গেছিলেন সেই গাঁয়েই আমার ঘর ছিল, কিন্তু এখন আমার কোনো ঘর নেই। এই জঙ্গলেই থাকি। ঘর নেই কেন? গাঁও বুড়োর কথা না শুনে আমি আর দাদা ওই মন্দিরের কাছে গিয়েছিলাম, তাই ওরা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আমার বাপ মা সবাই মরে গেছে। দাদাই ছিল আমার বাপ মা বন্ধু, সেও হারিয়ে গেল। বাবু, আমি জানি আপনারাও ওই দেবতার পাহাড় খুঁজছেন। আমিও আপনাদের সাথে যেতে চাই। এর মানে তুমি আমাদের পিছু নিয়েছিলে? ছেলেটা মাথা নিচু করে নিল। কয়েক সেকেন্ড সব কিছু চুপচাপ কেটে গেল। লকাইদা আগুনের পাশে গিয়ে বসল। মাছটা ততক্ষণে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সেটাকে আগুনের ওপর থেকে সরিয়ে একটা বড় পাতার ওপর রেখে লকাইদা বলল, ঠিক আছে, আপাতত এসো, কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে কথা হবে। আয় বুকাই, একেবারে তাজা মাছ পোড়া, খেতে দারুণ লাগবে। মঙ্গুই তবুও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আমি ওর হাত ধরে টেনে নিয়ে গেলাম। তিনজনেই খাওয়া শুরু করলাম। এমনিতে আমি খুব একটা মাছ ভক্ত নই, কিন্তু তখন আদিম জঙ্গলের মাঝে বসে তাজা মাছ পুড়িয়ে খেতে সত্যিই দারুণ লাগছিল। খাওয়া শেষ হলে আমরা আবার মঙ্গুইয়ের সাথে কথা শুরু করলাম। এবারে লকাইদাই কথা চালালো, আমি শুধু শুনে গেলাম। লকাইদা জিজ্ঞাসা করলো, তুমি দেবতাদের পাহাড় চেনো? মঙ্গুই ধীরে ধীরে ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কোথায় সেই পাহাড়? মঙ্গুই আবার আমাদের পিছনের পাহাড়গুলোর দিকে আঙুল নির্দেশ করলো। লকাইদা জিজ্ঞাসা করলো, তুমি কি পাহাড়ের ভিতরে গিয়েছিলে? না বাবু, আমি যাইনি। তাহলে এই যে বললে তুমি আর তোমার দাদা গিয়েছিলে? দাদা তো আমাকে গুহার বাইরে বসিয়ে রেখে একাই গেছিল। বলে গেছিল আমি যেন একদম গুহার ভিতরে না যাই।
ও ঠিক সময়ে চলে আসবে, কিন্তু আর তো এলোই না। আচ্ছা, তা তুমি হিন্দি শিখলে কোথায়? দাদার কাছে, ও এই ভাষা জানতো। তা তোমরা ওই গুহার খোঁজ পেলে কেমন করে? 2 মাস আগে আপনাদের মতোই আরও 10-15 জন বাবু এসেছিলেন। তারাও ওই পাহাড়েরই খোঁজ করছিল। গাঁওবুড়ো ও ওনাদের যেতে বারণ করেছিলেন, কিন্তু তবুও ওরা যায়। দাদা ওদের পিছন পিছন গিয়ে জায়গাটা চিনে এসেছিল। তা সেই বাবুরাও তো আর ফিরলেন না। ওনারা যাওয়ার 1 সপ্তাহ পরে এক রাতে দাদা আমাকে বলল, ও শুনে এসেছে ওই পাহাড়ের মধ্যে অনেক সোনা দানা আছে, সেসব পেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সেই লোভেই তো দাদা গিয়েছিল ওই গুহায়, কিন্তু আর ফিরল না। বাবু, আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন। আমি দাদাকে খুঁজতে চাই, ওকে ফিরিয়ে আনতে চাই। তা তুমি এর আগে কখনো দাদাকে খোঁজার চেষ্টা করনি? না বাবু, ভয়ে যেতে পারিনি। যদি আমিও হারিয়ে যাই দাদার মতন। কিন্তু এখন আর আমার ভয় নেই বাবু। না, আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন, আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। আমি একটা অন্য পথ জানি, অনেক কম সময়ে ভানুগিরির কাছে চলে যাওয়া যাবে। সে নয় হবে, এখন একটা কথা বলো তো, তোমার ওই বাঁশির সুরে এমন কি আছে যে পাগল হাতিও শান্ত হয়ে গেল? আমার শরীরও কেমন যেন ঝিমিয়ে যাচ্ছিল সুরটা শুনে। ও বাঁশির সুর আমাদের পূর্বপুরুষদের তৈরি করা। এই সুরের ভাষা এই জঙ্গলের সকলে বোঝে। এই সুর সোজা যায় আমাদের দেবতাদের কাছে, আর সুরে দেবতা যদি সাড়া দেন তাহলে মনের সব ইচ্ছে পূরণ হয়। তাই তো আমি সবসময় দেবতাদের ডাকি। যদি তারা সাড়া দেন তাহলে বলবো আমার দাদাকে যেন ফিরিয়ে আনেন। ছেলেটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল। বাবা মা দুজনেই মারা গেছেন, আত্মীয় বলতে একমাত্র দাদা, সেও হারিয়ে গেছে। যে গ্রামে থাকতো সেখান থেকেও বের করে দিয়েছে। আমার সাথে এমন হলে যে কী হবে সেটা ভেবেই আতঙ্কে আর দুঃখে কেঁপে উঠলাম। লকাইদা ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, তা গ্রামের লোকেরা তোমাকে বের করে দিল কেন? তারাও তো তোমার সাথে গিয়ে ভানুগিরি খুঁজে দেখতে পারতো, তা না করে তোমাকে বের করে দিল। ওই পাহাড়ের কাছে যাওয়ায় দেবদূতের যে বারণ আছে বাবু। বারণ আছে মানে? অনেক অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষদের দেবদূত বলেছিলেন ভানুগিরির কাছে আমরা যেন কোনোদিন না যাই। তার জন্যই তো আমাদের পূর্বপুরুষরা বিধান তৈরি করে দিয়েছিলেন, যে ওই পাহাড়ে যাবে বা যাওয়ার চেষ্টা করবে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তার থেকেও বড় কথা, আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন ওই পাহাড়ে কেউ ঢুকলে আর কখনো বেরিয়ে আসতে পারবে না। আমি তো ওই জন্যই দাদাকেও যেতে দিতে চাইনি, কিন্তু আমার কোনো কথা না শুনে চলে গেল। বাবু, আপনারা আমাকে সাথে নিয়ে যাবেন তো? আমরা 3 জনে একসাথেই যাব মঙ্গুই। মঙ্গুয়ের মুখে এবারে হাসি ফুটল। ও বলল, তাহলে কাল সকাল হলেই আমি আপনাদের দেবতাদের পাহাড়ের কাছে নিয়ে যাব। আপনারা এখন শুয়ে ঘুমিয়ে পড়ুন, কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি পাহারা দেবো সারা রাত, বাঁশিও বাজাচ্ছি, দেখবেন এক্ষুনি ঘুম এসে যাবে। মঙ্গুই বাঁশি বাজাতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই আমি ঠুলতে শুরু করলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা আর খেয়াল করতে পারিনি। পরের দিন সকালের আলো ফুটলে আমি আর লকাইদা মঙ্গুইয়ের সাথে বেরিয়ে পড়লাম ভানুগিরির উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গুই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। প্রায় ঘন্টা দিনেক একটানা হাঁটার পরে ধীরে ধীরে জঙ্গলের ঘনত্ব কমতে শুরু করলো। আরও কিছুটা এগোনোর পরে একটা বাঁক ঘুরতেই আমাদের সামনে একটা পাহাড় দৃশ্যমান হলো। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, পাহাড়টাকে কিন্তু আমরা বাঁক ঘোরার আগে পর্যন্ত এতটুকুর জন্যও দেখতে পাইনি। কারণটা বুঝতেও কোনো সমস্যা হলো না। দেখলাম এই পাহাড়টাকে গোল করে ঘিরে আছে আরও 4টে পাহাড়। সেই 4টে পাহাড়ের উচ্চতা মাঝেরটার থেকে বেশ কিছুটা বেশি। সেই কারণেই একেবারে সামনে না আসা পর্যন্ত এই পাহাড়টাকে দেখা যায় না। লকাইদা পাহাড়টার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মঙ্গুইকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক জানো এটাই সেই ভানুগিরি? দাদা তো তাই বলেছিল। তা গুহাটা কোথায়? মঙ্গুই আমাদের গুহাটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। লকাইদা একবার উঁকি দিয়ে গুহার ভিতরটা দেখল, আমিও দেখলাম। দিনের আলো গুহার মধ্যে যতটুকু ঢুকতে পারছে ততটুকুই দেখা যাচ্ছে, বাকিটা নিরেট কালো অন্ধকারে ঢাকা। দিনের আলো যেন সেই অন্ধকারে ডুবে যাচ্ছে। লকাইদা বলল,
যা মনে হচ্ছে বেশ লম্বা গুহাটা। বুকাই, ঝপাঝপ কিছু শুকনো পাইন, কাঠকুঠো আর রেজিন জোগাড় কর। কয়েকটা মশাল বানিয়ে ফেলতে হবে। লকাইদার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ না পড়লেও ওর কথায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমারও বুকের মধ্যে কেমন যেন করছিল, ক্লাইম্যাক্সের উত্তেজনা আর কি। যাই হোক, ওর কথা মতোই কাজ করলাম। আমি আর মঙ্গুই দুজনে মিলে মিনিট খানেকের মধ্যেই বেশ কয়েকটা মশাল বানিয়ে ফেললাম। মশাল জ্বালানো হলো। আমরা তিনজনে ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করলাম। প্রথমটায় কিছুক্ষণ সরু সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাঁটতে হলো। দুপাশে এবড়ো খেবড়ো পাথুরে দেওয়াল, কিন্তু তারপরে হঠাৎ করেই আমরা চওড়া লম্বা একটা হল ঘরের মতো জায়গায় গিয়ে পড়লাম। অন্ধকার তখনও যেমনকে তেমনই আছে। দেখলাম লকাইদা মশাল উঁচিয়ে দেওয়ালের কাছে এগিয়ে গেল। ওর পিছন পিছন আমিও গেলাম। আমাদের মশালের আলো পাথুরে দেওয়ালে পড়তেই অবাক হয়ে গেলাম। কোথায় এবড়ো খেবড়ো পাথুরে দেওয়াল, তার জায়গায় একেবারে মসৃণ কারুকার্যময় দেওয়াল। বিশাল দেওয়াল জুড়ে অসংখ্য ছবি খোদাই করা আছে। ছবিগুলো ভালো করে দেখে লকাইদা বলল, এগুলোর বয়স কমপক্ষে 7-8 হাজার বছর তো হবেই। সব গুলিয়ে যাচ্ছে রে বুকাই, সব গুলিয়ে যাচ্ছে। কেন লকাইদা? এতগুলো ছবি একটাও কিন্তু ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করা হয়নি। তাহলে প্রায় 7 কি 8 হাজার বছর আগের মানুষরা অন্য কোনো যন্ত্রপাতির সাহায্যে এই কাজগুলো করেছিল। কি যন্ত্র সেটা জানি না, তবে যাই ছিল তা তখনকার সময় তো অতি উন্নত মানের ছিলই, এখনও আছে। অবাক হয়ে পাথুরে দেওয়ালে খোদাই করা ছবিগুলো দেখতে দেখতে আমরা তিনজনে এগিয়ে চললাম। আরও কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ লকাইদা আমার হাত ধরে দাঁড় করিয়ে বেশ কয়েকটা ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, এই ছবিটা দেখ বুকাই। আমি দেখলাম। প্রথম ছবিতে দেখানো হয়েছে আকাশ ভেদ করে গোল চাকতির মতো বিশাল কোনো একটা মহাকাশ যা নেমে আসছে নিচের পাহাড় চূড়াগুলোর দিকে। তারপরের ছবিতে দেখানো হয়েছে সেই মহাকাশযান থেকে 3টে প্রাণী বেরিয়ে আসছে। তাদের কিছুটা মানুষের মতো দেখতে হলেও পুরোপুরি মানুষ বলা চলে না। তাদেরকে সবচেয়ে ভালো যার সাথে তুলনা করা যায় সেটা হচ্ছে এলিয়েন। হ্যাঁ, গল্পে বা হলিউড সিনেমায় দেখানো এলিয়েনদের মতোই দেখতে তাদের। পরের ছবিগুলোয় সেই 3 অদ্ভুত দর্শন প্রাণী মানুষদের নানান জিনিস শেখাচ্ছে। মানুষগুলো এত ডিটেলে করা যে দেখেই বোঝা যাচ্ছে তারা বন মানুষ, তখনও সভ্য হতে পারেনি। কোনো ছবিতে তারা আগুন জ্বালাতে শিখছে, তো আবার কোনোটায় তারা ঘর বাঁধতে শিখছে। ছবিগুলো পরপর দেখতে দেখতে 3টে ছবিতে আমার চোখ আটকে গেল। প্রথম ছবিটায় 3টে প্রাণীকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছু নারী পুরুষ, আর কিছু মানুষ একটা মন্দির তৈরি করছে। তার পরের ছবিটায় সেই 3টে প্রাণী ফিরে যাচ্ছে সেই চাকতির মতো মহাকাশযানে। তাদের পিছন পিছন যাচ্ছে বেশ কিছু নরনারী। আর শেষ ছবিটায় নরনারী সহ সেই 3টে প্রাণী মহাকাশযানে চেপে উড়ে যাচ্ছে। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে মাত্র একজন মানুষ, সে উপরের দিকে চেয়ে আছে। লকাইদার হাত ধরে টান মেরে ছবি 3টে দেখালাম। ও বলল, দেখেছি। ওই ছবি 3টের মানে বুঝতে পারছিস? আমি যা বুঝেছি বললাম। লকাইদা বলল, সেটা তো ছবিতে দেখা যাচ্ছে। কাসোদের বুড়ো মোড়লের কথাগুলো মনে কর। উনি বলেছিলেন ওদের দেবতারা পৃথিবীর অন্যান্য জায়গায় চলে গিয়েছিল। এবার ছবিগুলো দেখ। প্রথম ছবিতে এই 3টে ভিনগ্রহীদের ঘিরে আছে বেশ কিছু লোকজন। ওরাই সেই সভ্যতা যাদের ভিনগ্রহীরা তৈরি করেছিল। ওরাই এই মন্দির তৈরি করেছে। এটা আদৌ কোনো পাহাড় নয়, এটা একটা মন্দির। সময়ের নিয়ম মেনে মন্দিরের উপরে মাটি জমতে জমতে এখন একটা পাহাড়ে পরিণত হয়েছে। এই মন্দিরের নাম ভানুগিরি। দ্বিতীয় ছবিটায় দেখাচ্ছে যে অতি উন্নত সভ্যতা এই 3 ভিনগ্রহী তৈরি করেছিল, তাদের সাথে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষদের সভ্য করা। আর তৃতীয় ছবিতে দেখাচ্ছে ওরা এখানে একজনকে রেখে গিয়েছিল, সেই এখানকার অন্যান্য মানুষদের সভ্য করেছে, বাঁচতে শিখিয়েছে, উন্নত করেছে। ওই মানুষটাই মঙ্গুইদের বলা সেই দেবদূত, যে ওদের পূর্বপুরুষদের নানা নিয়মবিধি শিখিয়েছিল। ছবিগুলোর পাশে পাশে যে হরফগুলো খোদাই করা আছে সেগুলো চিনতে পারছিস? অনেকক্ষণ ধরেই লেখাগুলো দেখছিলাম। হরফগুলো চেনা চেনা লাগছিল, কিন্তু ধরতে পারছিলাম না।
সেটাই বললাম। শুনে লকাইদা হেসে বলল, না বোঝাটাই স্বাভাবিক। ওই হরফ সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে সংস্কৃতের প্রাচীনতম সংস্করণ। এই জন্যই হরফগুলো তোর কিছুটা চেনা চেনা লাগছে। এখানে সবটা ভালো করে লেখা আছে। কিছুটা যাওয়ার পরে পাথরের দেওয়াল একেবারে মসৃণ হয়ে গেল। সুড়ঙ্গ আবার সরু হলো। আমাদের মশালগুলো ততক্ষণে নিভে এসেছে, সাথে আরও ছিল, সেগুলো জ্বালানো হলো। আমরা এগিয়ে চললাম। তখনও বুঝিনি 2টো বাঁক ঘোরার পরেই আমাদের সকল ধারণা নস্যাৎ হয়ে যেতে চলেছে। বিস্ময়ের ওই পর্যায়ে আর কোনোদিন যেতে হবে কিনা জানি না। বাঁকটা ঘুরতেই দেখলাম সামনে থেকে নীলচে আলোর রেশ ভেসে আসছে। আরেকটা বাঁক ঘুরতেই দেখলাম সামনে বিশাল একটা হল ঘর। গোটা ঘরটা উজ্জ্বল নীল আলোয় ভর্তি। আলোর উৎস ঘরের ঠিক মাঝামাঝি মাটি থেকে প্রায় ফুট 4 ওপরে শূন্যে ভাসছে একটা পাথর। পাথরটার আকৃতি শিবলিঙ্গের মতো। শিবলিঙ্গটা কালো, কিন্তু যে আলোটা ছড়াচ্ছে সেটা নীল। আর শিবলিঙ্গটার তলায় পড়ে আছে বেশ কিছু নরকঙ্কাল। আমরা ঘরটার ভিতরে ঢুকলাম। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে স্তূপাকার হয়ে জমে আছে সোনা দানা মণি মুক্তাদি। সেগুলো নীলচে আলোয় চকচক করছে। ঘরের দেওয়ালে সারি দিয়ে সাজানো আছে বেশ কিছু অস্ত্র। সেগুলোর কোনোটা দেখতে কিছুটা ত্রিশূলের মতো, কোনোটা আবার বল্লমের মতো। প্রতিটা অস্ত্রের ফলা নীল হয়ে চলছে। দাদা! আমি আর লকাইদা অবাক হয়ে ঘরের চারিদিক দেখছিলাম। হুঁশ ফিরল মঙ্গুয়ের কান্না ভেজা স্বরের কাতর আর্তনাদ শুনে। ঘুরে তাকিয়ে দেখলাম শিবলিঙ্গের কাছে যে কটা নরকঙ্কাল পড়ে আছে সেগুলোর একটার দিকে সে ছুটে যাচ্ছে। লকাইদা চেঁচিয়ে বলল, বুকাই, ওকে আটকা! আমি কিচ্ছু না ভেবে ছুটে গিয়ে চেপে ধরলাম মঙ্গুইকে। লকাইদা আমার পাশে এসে বলল, বুকাই, ব্যাপারটা বুঝতে পারছিস? আমি অবাক ও কৌতূহলী চোখে তাকালাম লকাইদার দিকে। ও ধীরে ধীরে বলল, এই শিবলিঙ্গ ছোঁয়ার চেষ্টা করার অর্থই মৃত্যু। যারা সেই চেষ্টা করেছে ওই নরকঙ্কাল তাদের। আমার স্থির বিশ্বাস ডক্টর অ্যাডাম ব্যারিস্টো আর যে 15 জনের দল এসেছিল তারাও ওই কঙ্কালের স্তূপের মধ্যেই পড়ে আছে। আমরা মঙ্গুইকে এক প্রকার টেনে সরিয়ে নিয়ে এলাম। বললাম, লকাইদা, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। যা যেমন আছে থাক। তুমি তো বলো কিছু রহস্য থাকাই ভালো। হ্যাঁ, ঠিক বলেছিস। আমিও এটাই ভাবছিলাম। এসব সোনাদানার উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি জানতে চেয়েছিলাম এর পিছনে কোনো সত্যি আছে কিনা। সেই উত্তর আমি পেয়ে গেছি। মঙ্গুয়ের দাদা যে আর কখনো ফিরবে না সেটাকে বোঝাতে কিছুটা সময় লাগলো। কিন্তু ওকে বুঝিয়ে নিয়ে বেরোতে যাব এমন সময় বেশ কয়েকটা পায়ের শব্দ পেলাম। একটু পরে তাদের দেখতেও পেলাম, মিস স্ট্যানকোভিচ আর থমাস। মিস স্ট্যানকোভিচ হাসতে হাসতে এগিয়ে এসে লকাইদার ঠিক সামনে দাঁড়ালেন। বললেন, ওয়েল 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 লুব্ধক, তোমার সাথে তাহলে আবার দেখা হয়ে গেল। আমি জানতাম তুমি ফিরে যাবে না। থ্যাংক ইউ আমাদের এই পর্যন্ত নিয়ে আসার জন্যে। লকাইদার চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল। সেটা বুঝেই মিস স্ট্যানকোভিচ বললেন, হাতিদের তাড়া খেয়ে কিছুটা যাওয়ার পরে আমি আর থমাস সরে পড়েছিলাম। আমি বুঝেছিলাম ভুল দিকে ছুটেছি। ঠিক পথে আসতে একটু সময় লেগেছে বটে, কিন্তু চলে এসেছি। কিছুটা এগোনোর পরেই তোমাদের দেখাও পেয়ে গেলাম। তারপর থেকেই তোমাদের ফলো করছি। শুধু এই শেষের দিকটায় তোমাদের হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার দেখো দেখা পেয়ে গেলাম। এখান থেকে একটা পাথরের টুকরো তোমাদের আমি নিয়ে যেতে দেব না। ও, পাথরের টুকরো তো আমি নেব না। আমি নেব ওইটা। ওনার ইঙ্গিত শিবলিঙ্গটার দিকে। থমাসের দিকে তাকিয়ে দেখলাম সে একটা সোনাদানার স্তূপের কাছে গিয়ে তাল তাল সোনা তুলে দেখছে। ওর চোখে মুখে লোভ ঝলক দিচ্ছে। মিস স্ট্যানকোভিচ এবারে গলার স্বর তুলে বললেন, থমাস, হে এদিকে এসো। ওই সোনাদানার থেকে দামি ওই পাথরটা, ওটা আমার লাগবে। থমাস সোনার তাল ফেলে আমাদের কাছে এসে দাঁড়ালো।
তারপরে মিস স্ট্যানকোভিচের সাথে শিবলিঙ্গটার দিকে এগিয়ে গেল। আমি ভেবেছিলাম লকাইদা এবারে অ্যাকশন শুরু করবে, কিন্তু ও কিছুই করলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে ঠেলে জিজ্ঞাসা করলাম, তুমি কিছু করবে না লকাইদা? যা হওয়ার তা হবেই, আমরা তো স্রেফ দর্শক মাত্র। আমি কি বলবো ভেবে না পেয়ে মিস স্ট্যানকোভিচ আর থমাসের দিকে তাকালাম। শিবলিঙ্গটার কাছে যেতে ওদের সেকেন্ড খানেক সময় লাগলো। লিঙ্গের সামনে দাঁড়িয়ে ওরা আরও কয়েক সেকেন্ড সেটার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, তারপরে হাত বাড়ালেন। অবাক হয়ে দেখলাম মিস স্ট্যানকোভিচ আর থমাসের হাত শিবলিঙ্গে লাগা মাত্র ঘরের আলো প্রায় দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠল। গোটা জায়গাটা থরথর করে কাঁপতে শুরু করলো, আর আমাকে আরও অবাক করে দিয়ে মিস স্ট্যানকোভিচ আর থমাসের গোটা শরীর পুড়তে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ড লাগলো, ওনারা চেঁচানোর সুযোগও পেলেন না, তার আগেই পরিণত হলেন নরকঙ্কালে। ইতিমধ্যে মাথার উপর থেকে পাথরের বড় বড় চাই ভেঙে পড়তে শুরু করেছে। লকাইদা আমার আর মঙ্গুয়ের হাত ধরে টান মেরে বলল, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, চল। আমরা ছুটতে শুরু করলাম। সরু সুড়ঙ্গ পেরিয়ে, বড় হলঘর পেরিয়ে আমরা তিনজনে পাগলের মতো ছুটে চললাম। আমাদের কাছে তখন কোনো মশাল নেই, কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছিল না। পিছন থেকে ভেসে আসা নীল আলো ক্রমশ আরও উজ্জ্বল হয়ে উঠছিল। মাথার উপর থেকে খসে পড়া পাথরগুলোকে চাহক করে কাটিয়ে আমরা তিনজনে গুহার বাইরে বেরোনো মাত্রই গুহার মুখ বড় বড় পাথর পড়ে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। আমি আর মঙ্গুই মাটির উপরে পড়ে হাঁপাচ্ছিলাম। দেখলাম লকাইদা উঠে দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা প্রাচীন ভানুগিরি মন্দিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে একটা বড় করে দম ছেড়ে বলল, প্রকৃতি নিজেই এই প্রাচীন মন্দিরকে লুকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে, এর ক্ষতি করার সাধ্য মানুষের নেই। তারপরে আমাকে তুলে বলল, চল এবারে ফেরা যাক। আমি আর মঙ্গুইও কিছুক্ষণ পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, তারপরে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা কাসলের যে কটেজে উঠেছিলাম সেখানেই আছি। আজ সকালেই ফিরেছি এখানে। এখন রাত 10:30, বসে ডায়েরি লিখছে। লকাইদা যথারীতি একটা বইতে মুখ গুঁজে বসে আছে। ওকে এখন দেখে কে বলবে সবে সবে আমরা একটা অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার শেষ করে ফিরেছি। মঙ্গুইকে ওর গ্রামে ফিরিয়ে দিয়ে আসা হয়েছে। আমরাই ফেরার সময় মোড়লের সাথে কথা বলে সে ব্যবস্থা করে এসেছি। ফেরার আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মঙ্গুই, তুমি কেমন করে বুঝলে ওই কঙ্কালটাই তোমার দাদার? ওর কোমরে যে আমার মতোই একটা বিশেষ ধাতব বাঁশি আটকানো ছিল। অমন বাঁশি আমাদের গায়ের লোকেদের কাছে ছাড়া আর কারো কাছে থাকে না। আমাদের বাঁশি এক বিশেষ ধাতুর তৈরি হয়। দিল্লি হয়ে বাড়ি ফিরবার ট্রেন ধরলাম আমরা। ট্রেনের জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ট্রেন ছুটে চলেছে কু ঝিকঝিক করে। লকাইদাকে এবারে জিজ্ঞাসা করলাম, লকাইদা, পরের অ্যাডভেঞ্চারটা কি এই ছুটির মধ্যেই করে ফেলা হবে? লকাইদা মন দিয়ে একটা ভ্রমণের বই পড়ছিল। বই থেকে মুখ না তুলেই বলল, আগে এবারের অভিযানটা হজম কর। লেখা হয়ে গেছে নাকি? সব নোট করা আছে, বসলেই শেষ। তাহলে শেষ কর, আমি পরেরটার খোঁজ করছি। আবার বইয়ে মুখ গুঁজল। আমিও আর কিছু বললাম না। আবার জানলার বাইরে তাকিয়ে রইলাম। সব দৃশ্য ছুটে চলেছি পিছনে। অতীত পেরিয়ে চলেছি আমরা ভবিষ্যতের দিকে। কৌ ঝিকঝিক, কৌ ঝিকঝিক, ঝিকঝিক। রোমাঞ্চ বাংলা এতক্ষণ শুনলে সুলেখক সাগর ঘোষের কলমে লকাইদা বুক্কাইয়ের রহস্য অ্যাডভেঞ্চার সিরিজের দ্বিতীয় কাহিনী ভানুগিরির গুপ্তধন। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধু। আমাদের আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে
গল্প পাঠ ও বুক্কাইয়ের ভূমিকায় সৌরভ সাহা, লকাইতার ভূমিকায় সৌমেন মজুমদার, মিস এমিলিয়া স্ট্যানকোভিচের ভূমিকায় অন্তরা মজুমদার, মঙ্গুইয়ের ভূমিকায় মৈনাক, বিদেশি লোকটা রাজ চট্টোপাধ্যায়, থমাস হামেলস প্রিয়নাথ মুখার্জি, আর্কিওলজিস্ট পিটার ম্যাগুয়ের দেবাঞ্জন এবং সার্ভাইভাল এক্সপার্ট জন ম্যাকলিঙ্গন দেবনীল। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।